নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আমি ডক্টর রাজেশ দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন, এবং আমার সাথে এবং পাশে আছেন আমি প্রশান্ত মদক, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কমার্স, হাটথুবা আদর্শ বিদ্যাপীঠ, হাবড়া। প্রথমেই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার বাণিজ্য বিভাগের সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা, মহাশয়গণকে যারা আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত আধিকারিকগণকে যারা এই রকম একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, যেখানে আমরা আপনাদের সাথে ভার্চুয়াল সিস্টেমের নতুন সেমিস্টার পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে কিছুটা আলোকপাত করার সুযোগ পেয়েছি। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন 2024 সাল থেকে ক্লাস 11 এবং 2025 সাল থেকে ক্লাস 12-এর জন্য ভারতবর্ষে প্রথম সেমিস্টার সিস্টেম পড়াশুনো এবং এক্সামিনেশন সিস্টেম চালু করেছে। পাশাপাশি যতটা সম্ভব বাস্তবসম্মত পরিস্থিতির উপর বিচার করে সিলেবাসটা তৈরি করা হয়েছে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের সমস্ত আধিকারিককে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা চলে আসি আজকের বিষয় কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে। এখানে যে যে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব সেগুলি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই জানব কেন সেমিস্টার পদ্ধতি চালু করা হলো, কেনই বা সিলেবাসকে আপগ্রেডেশন করা হলো। সেই সঙ্গে থাকবে সেমিস্টার 1, 2 অর্থাৎ ক্লাস 11-এর জন্য এবং সেমিস্টার 3, 4 ক্লাস 12-এর জন্য চালু করা, সে বিষয়ে সিলেবাসের ডিটেলস আলোচনা আমরা করব। নেক্সট আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের যে এমসিকিউ, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে টোটাল যে এমসিকিউ থাকবে কত ধরনের এমসিকিউ হবে, তার সাথে সেমিস্টার 3 এবং 4-এ যে এসএকিউ বা ডিএকিউ নিয়ে আলোচনা। তারপর থাকবে প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা। নেক্সট আমরা হয়তো আমাদের মনে অনেক সময় কিছু এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় হয়তো কনফিউশন থাকলে আসতে পারে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং সব শেষে আমাদের একটা ওপেন হাউস থাকবে, অর্থাৎ যেখানে আমরা আপনাদের সাথে নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন, এবং যেখানে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের কোশ্চেনের উত্তর দিতে। এর মধ্যে যে সিলেবাসটা চালু করা হয়েছে সেটা সময়ের সঙ্গে এবং বাস্তবের সঙ্গে বিচার করে সিলেবাসটা তৈরি করা হয়েছে। এর মধ্যে ক্লাস 11-এর যে দুটি সেমিস্টার আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন। এই এমসিকিউ টাইপ অফ কোশ্চেন 40টা এমসিকিউ কোশ্চেন থাকবে, কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না। আর সেমিস্টার 2-তেও 40 মার্কসের কোশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন। এখানে কিন্তু অল্টারনেটিভ কোশ্চেন থাকতে পারে। সেমিস্টার 2-তে অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, সেমিস্টার 1-এ কিন্তু কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকবে না। অর্থাৎ সেমিস্টার 1টা কমপ্লিটলি এমসিকিউ টাইপ এবং ওএমআর শিটেই পরীক্ষাটা চালু করার জন্যে কাউন্সিল ভেবেছে। এই 40টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1, মানে 40টা কোশ্চেন ইন্টু 1 অর্থাৎ 40 নম্বর, অর্থাৎ 40 মার্কসের এমসিকিউ কোশ্চেন। আর ডেসক্রিপটিভ এবং এসএকিউ টাইপ অফ কোশ্চেন সেমিস্টার 2-তে থাকবে। সিমিলারলি ক্লাস 12-এও কিন্তু একই সিস্টেম। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ফর ক্লাস 12, থার্ড সেমিস্টার কমপ্লিটলি অন MCQ and fourth semester completely on ACQ
অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন। এইটা সবসময় মনে রাখতে হবে। এর পাশাপাশি ক্লাস 11-এ থাকবে 20 মার্কসের প্রজেক্ট, ক্লাস 12-এ থাকবে 20 মার্কসের প্রজেক্ট। অর্থাৎ ক্লাস 11 অর্থাৎ 1 ইয়ারের এই সেমিস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন ওদের একটা প্রজেক্ট করতে হবে ফর ক্লাস 11, এবং 12-এর শেষে এন্ড অফ দ্য সেশন ফর ক্লাস 12 তাদের একটা প্রজেক্ট করতে হবে। ক্লাস 11-এ একটা প্রজেক্ট করতে হবে, ক্লাস 12-এ একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্টের জন্য 20 মার্কস। অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে এমসিকিউ ফর ফার্স্ট সেমিস্টার 40 মার্কস, সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 40 মার্কস, প্রজেক্ট 20 মার্কস equals to 100 marks for class 11. Similarly, class 12. Class 12 third semester 40 marks for MCQ, fourth semester 40 marks for SAQ and descriptive type of question, and project for 20 marks. Total 100 marks for class 12. এটা আপনারা মনে রাখবেন যে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া যাবে না। এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেনের জন্য কিছু অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া যেতে পারে। কোর্স ওভারভিউ এর ক্ষেত্রে এটা বলছি, একদম কাউন্সিল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের ওপরে যুগের ওপর ভিত্তি করে সময় উপযোগী সিলেবাস তৈরি করেছেন, এবং এই সিলেবাসটা সেমিস্টার ওয়াইজ করার ফলে একটা সুবিধা যেমন পড়ানোর ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, আর একটা সুবিধা ছাত্রদের থেকেও পেয়ে যাচ্ছি। তাহলে ক্লাস 11-এর আগে কি হতো, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার একটা বছর পড়ার পর ওরা একটা এক্সাম দিত। এখন সেই এক্সামটা দুটো ভাগে ভাগ করা হয়েছে সেমিস্টার সিস্টেমে, একটা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। অর্থাৎ বছরের অর্ধেকটায় ওরা একটা পরীক্ষা দিচ্ছে, আর একটা সেশনে গিয়ে আর একটা অর্ধেকে একটা পরীক্ষা দিচ্ছে। বছরটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এর ফলে ছাত্রদের মধ্যে একটা কন্টিনিউয়াস স্টাডির সিস্টেমটা চালু হয়েছে। আমরা ইভ্যালুয়েশনও সেই পদ্ধতিতে করতে পারছি। অর্থাৎ একটা টোটাল সিলেবাসটাকে দুটো টুকরো করা হয়েছে। সেই দুটো টুকরের মধ্যে একটা হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন করা হচ্ছে, যেটা ওরা ফার্স্ট অলমোস্ট 6 মান্থসের মধ্যে পরীক্ষা দিয়ে দিচ্ছে। ওরা এইটার মধ্যে কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থেকে যাচ্ছে, যাতে ওদের পড়াশোনাটা খুব ভালো হতে পারে, মনোটোনাস ফিলিংটা হচ্ছে না, একঘেয়েমি ওদের লাগছে না। আবার সেকেন্ড সেমিস্টারটা যখন হচ্ছে তখন ফার্স্ট সেমিস্টারের কোনো চ্যাপ্টার কিন্তু থাকছে না, সেকেন্ড সেমিস্টার আবার নতুন করে ওরা পড়তে পারছে, যার ফলে ওদের টোটাল প্রেশারটা একটা সাবজেক্টে সেটা কিন্তু কমে যাচ্ছে। যে টোটাল প্রেশারটা থাকতো, যে টোটাল সিলেবাসের একটা প্রেশার, সেই প্রেশারটাকে ওদের দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওদের সেই মানসিক চাপটাও কিন্তু অনেকটা বেশি পড়াটাকে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ স্যার আমি সংযোজন করে দিই, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ধারাবাহিক নিরবিচ্ছিন্ন পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে এই সেমিস্টার পদ্ধতির মধ্য দিয়ে। একদমই তাই, একদমই তাই। আর যেহেতু কমার্স, এটা এই সিলেবাসটা যেভাবে তৈরি করা হয়েছে এর সঙ্গে সঙ্গে হায়ার স্টাডিজের একটা লিঙ্কও পেয়ে যাচ্ছে। তার মানে বাস্তবসম্মত পরিস্থিতির ওপরে এই সেমিস্টার সিস্টেমটা চালু করা হয়েছে, কোর্সটাও সেইভাবেই তৈরি হয়েছে। এবং এখানে বলি আরেকটু আমি সংযোজন করে দিচ্ছি রাজেশবাবুর সাথে, যে এর সাথে সাথে যে ফ্রিকোয়েন্ট অ্যাসেসমেন্টের ব্যবস্থাও করা হয়েছে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যাতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, অর্থাৎ তারা হয়তো ভেবেছে এইরকম একটা মান আমার পাওয়া উচিত ছিল, সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে গেলেও তাকে কিন্তু সেমিস্টার পদ্ধতি যথোপযুক্তভাবে সাহায্য করবে। এছাড়া সর্বোপরি যেটা তাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে চালু করা হয়েছে ওএমআর সিটের ব্যবস্থা। সকলেই আপনারা জানেন যে ওএমআর সিট এখন বর্তমান যুগে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সারা ভারতবর্ষ জুড়ে বা পৃথিবীর বিভিন্ন দেশে চলছে, সেই ওএমআর সিটের ব্যবহার কী করে ওএমআর সিট পূরণ করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীদের এখন আর কম্পিটিটিভ এক্সামের জন্য আর ওয়েট করতে হবে না। তারা ক্লাস 11 থেকেই ওএমআর সিট সম্পর্কে তারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। অর্থাৎ আগামী দিনের তারা যে
কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছে তার একটা প্রাথমিক রূপরেখা চেষ্টা করা হবে ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং ক্লাস 12-এর সেমিস্টার 3-তে ওএমআর শিটের প্রয়োগের মধ্য দিয়ে। এরপর আসি কন্ট্যাক্ট আওয়ার্স। ক্লাস 11-এর ক্ষেত্রে টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স একটা বছরের জন্য 200 কন্ট্যাক্ট আওয়ার্স। এই 200 কন্ট্যাক্ট আওয়ার্স সেমিস্টার ওয়াইজ ভাগ করা হয়েছে। যেহেতু ওরা প্রথম অ্যাডমিশন নিচ্ছে আফটার ক্লাস 10, সেই জন্য প্রথম সেমিস্টারের জন্য রাখা হয়েছে 100 আওয়ার্স, আর সেকেন্ড সেমিস্টারের জন্য রাখা হয়েছে 80 আওয়ার্স, আর 20 আওয়ার্স রাখা হয়েছে ফর হোম অ্যাসাইনমেন্ট প্রজেক্ট, টিউটোরিয়ালস অ্যান্ড রেমিডিয়াল ক্লাসের জন্য। টোটাল আচ্ছা, এবার আমরা একটু ব্রেকআপটা দেখে নেওয়া যাক। যেখানে ক্লাস 11-এর দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 1 40 মার্কস, সেমিস্টার 2 40 মার্কস এবং প্রজেক্ট 20 মার্কস। সিমিলারলি ক্লাস 12-এর সেমিস্টার 3 40 মার্কস, সেমিস্টার 4 40 মার্কস, প্রজেক্ট 20 মার্কস। ক্লাস ইতিমধ্যে আপনারা জেনেছেন ফর ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর ফর ক্লাস 12 সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। আচ্ছা, এবারে আমরা সিলেবাস সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করে দেখি। অর্থাৎ কস্টিংয়ের যে 40 মার্কস মধ্যে আর টোটাল 20 মার্কস কস্টিং এবং 20 মার্কস ট্যাক্সেশনে রয়েছে। কারণ আপনারা জানেন যে সাবজেক্টটা যেহেতু কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, টোটাল 40 মার্কসকে সমান ভাগে ভাগ করে 20 মার্কস করা হয়েছে কস্টিংয়ের জন্য এবং বাকি 20 মার্কস করা হয়েছে ট্যাক্সের জন্য। এবার একটু দেখে নেওয়া যাক কস্টিংয়ে আমরা কি কি চ্যাপ্টার রেখেছি, যা পুরনো ছিল তার সাথে কিছু নতুন আমরা অ্যাড করেছি। তবে সেমিস্টার 1-এ সেরকম কোনো নতুনত্ব নেই, পুরনো যা ছিল সেটাকেই কিছুটা মার্জিত রূপ হিসাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন ইউনিট 1 ইন্ট্রোডাকশান, এখানে কন্ট্যাক্ট আওয়ার্স 13, মার্কস 5, অর্থাৎ ইন্ট্রোডাকশান থেকে আমরা শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেনই করব। এক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখব যে কখনোই কিন্তু এই 5 মার্কস যেন 6 মার্কস বা 4 মার্কস না হয়ে যায়। অর্থাৎ 5 মার্কস মানে ইন্ট্রোডাকশান থেকে আমরা 5 মার্কসই দেব। এখানে কি কি থাকবে দেখবেন, এখানে রয়েছে ডেফিনিশন অফ কস্ট, অর্থাৎ একদম প্রিলিমিনারিতে ছেলেমেয়েরা যে কস্টিং সম্পর্কে একটা আইডিয়া পাবে তার একদম প্রাথমিক রূপরেখা, ডেফিনিশন অফ কস্ট, কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট সেন্টার, কস্ট ইউনিট, অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং, ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং, লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্টিং এবং স্টেপস অর ফ্যাক্টরস নেসেসারি ফর ইনস্টলেশন অফ কস্টিং সিস্টেম। অর্থাৎ এই যে ইউনিট 1-এ যে সমস্ত টার্মসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই ছাত্র বা ছাত্রীদের যে কস্টিং সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেতে সাহায্য করবে। নেক্সট আমরা এসেছি ইউনিট 2, যেখানে রাখা হয়েছে ক্লাসিফিকেশন অফ কস্ট। এখানে কন্ট্যাক্ট আওয়ার্স রাখা হয়েছে 37, মার্কস রাখা হয়েছে 15। তবে এখানেও সেই আগের মতোই, এখানেও কিন্তু যে 15 মার্কস মানে 15 মার্কসই আমাদের রাখতে হবে। কোনো অবস্থাতেই আমরা ইউনিট 1 থেকে কাটেল করে এখানে যেমন অ্যাড করতে পারবো না, সেই রকম এখান থেকে কোনো মার্কস ডিডাক্ট করে ইউনিট 1-এর সাথে অ্যাড করতে পারবো না। এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা, ইউনিট 1 সাথে সাথে ইউনিট 2 যে ক্লাসিফিকেশন অফ কস্ট রয়েছে, এখানে যে সমস্ত টপিকসগুলো পড়তে হবে তার মধ্যে প্রথমেই থাকবে এলিমেন্ট বেসড ক্লাসিফিকেশান, তার মধ্যে থাকবে র মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট, আদার এক্সপেন্সেস, ওভারহেড, প্রাইম কস্ট। নেক্সট ফাংশন বেসড ক্লাসিফিকেশান, অর্থাৎ কস্টের যে বিভিন্ন ভাগ
তার বেসিকটা কিন্তু এখানে ওরা শিখবে, অর্থাৎ কার উপর বেস করে আমরা কস্টটাকে ভাগ করছি। ফাংশন বেসড ক্লাসিফিকেশনের মধ্যে কি কি থাকবে? ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। সিমিলারলি বিহেভিয়ার বেসড ক্লাসিফিকেশন, যেখানে ছেলেমেয়েরা শিখবে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট। এছাড়া শিখবে ডিস্টিংশন বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এর সাথে আরেকটু জোরে থাকবে ইউনিট 2 এর মধ্যে ক্লাসিফিকেশন অফ কস্টের নেক্সট আইটেম থাকবে প্রিপারেশন অফ কস্ট শিট, অর্থাৎ এতক্ষণ ধরে তারা যে থিওরিটা পড়ে আসলো তার কি করে অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ অনেকটা ম্যাথমেটিক্যাল পোর্শন, যেখানে তারা মেনলি করবে ডেফিনেশন অফ কস্ট শিট, অর্থাৎ কস্ট শিটের একটা সংজ্ঞা বা তার কনসেপ্ট, বেসিক কম্পোনেন্টস অফ কস্ট শিট, অর্থাৎ কী করে কস্ট শিটটা তৈরি করতে হয়, কস্ট শিটের মধ্যে কি কি আইটেম থাকবে, আর কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম। যদিও আমাদের মার্কস এখানে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, তাই কেস স্টাডি দিয়েই শুধুমাত্র আমরা এখানে প্রবলেমটা সলভ করব, অর্থাৎ কেস স্টাডি, অর্থাৎ কোনো একটা প্রবলেম আমরা দিয়ে তার আন্ডারে হয়তো 3টে বা 4টে আমরা এমসিকিউ দেব। এর মধ্য দিয়েই তারা যে কস্ট শিট সম্পর্কে বা কস্ট সম্পর্কে তারা যে একটা ধারণা পেল তার অ্যাপ্লিকেশনটাই আমরা এখান থেকে বুঝতে পারবো। এরপর শুরু করছি ট্যাক্সেশন। এক্ষুনি প্রশান্তবাবু যেটা আলোচনা করলেন যে সেমিস্টার 1-এর কস্টিং পার্টটা, এই কস্টিং পার্টটা 20 মার্কস, আর এখন যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্সেশন পার্ট। ট্যাক্সেশন পার্টও 20 মার্কস, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কস্টিং থেকে 20 মার্কস থাকবে, সেকেন্ড সেমিস্টার ট্যাক্সেশন থেকে 20 মার্কস থাকবে এমসিকিউ। এইটা কখনোই ভেরিয়েশন হবে না। ট্যাক্সেশনের ইউনিট 3 ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন, এর জন্যে কাউন্সিল অ্যাপারেন্টলি কন্ট্যাক্ট আওয়ার্স রেখে দিয়েছেন 25 আওয়ার্স, আর ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন থেকে মার্কস 10। এটা কিন্তু প্রত্যেকটা পেপার সেটারদের মনে রাখতে হবে যে এই মার্কস যেটা দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, সেই চ্যাপ্টার ওয়াইজ মার্কস কিন্তু আমরা কখনোই কম বেশি করতে পারবো না। এটা কিন্তু রিজিড, এটা ফিক্সড। যে ইউনিট বা যে চ্যাপ্টার থেকে যত নাম্বারের কোশ্চেন করতে বলছেন কাউন্সিল, আমাদের সেটা মেনেই চলতে হবে। আমরা কন্ট্যাক্ট আওয়ার্সটা কিন্তু আপনারা অ্যাপারেন্টলি এটা স্কুল টু স্কুল ভ্যারি করতে পারে। এটা যেহেতু আপনারা বস অফ দ্য ইনস্টিটিউশন, আপনারাই আপনাদের স্কুলের পড়াশোনাটা চালান, সেই জন্য আপনারা আপনাদের মতন কম বেশি করে কন্ট্যাক্ট আওয়ার্সটা করতে পারেন। কিন্তু মার্কসটা কিন্তু যখন কোশ্চেন করবেন বা পেপার সেট করবেন, তখন কিন্তু যে চ্যাপ্টার থেকে যত নম্বরের কোশ্চেন করতে বলছেন কাউন্সিল, আপনারা চেষ্টা করবেন সেটাই করতে, সেটা যেন কখনোই ভেরিয়েশন না হয়। এতে ছাত্রছাত্রীদের মনে অন্যরকম একটা বার্তা পৌঁছে যেতে পারে। সেই জন্যে চ্যাপ্টার অনুযায়ী মার্কসটা যেন একদম ঠিক থাকে, সেটা যেন কখনোই চেঞ্জ না হয়। ট্যাক্সেশনের পার্টের মধ্যে কি আছে? ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন, অর্থাৎ ছাত্রছাত্রীরা প্রথম কিন্তু ট্যাক্স পড়ছে, এর আগে কোনো দিন ট্যাক্স ওরা পড়েনি। তা ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সের মধ্যে কি আছে? জাস্ট ব্রিফ হিস্ট্রি অফ ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের একটা ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা ইতিহাস। তারপরে ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া, তারপর ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। সেকেন্ড পার্টে কি আসছে? কাদের উপর ট্যাক্স করা হয় আর ট্যাক্সের সাধারণ ধারণাগুলো, বেসিক কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন আন্ডার ইনকাম ট্যাক্স। সেগুলো কি কি? প্রিভিয়াস ইয়ারের সম্পর্কে ডেফিনেশন, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসি, পার্সন, সোর্স অফ ইনকাম, হেডস অফ ইনকাম, গ্রস টোটাল ইনকাম অ্যান্ড টোটাল ইনকাম। জাস্ট ইনকাম ট্যাক্সের বেসিক পার্টগুলো, দ্যাট ইজ টার্মিনোলজিগুলো ওদেরকে জানতেই হবে। নেক্সট পার্টটা কি বলছি ইউনিট 3-তে? বলছে ইনকাম হুইচ ডু নট পার্ট অফ দ্য টোটাল ইনকাম।
টোটাল ইনকামের মধ্যে যে পার্টগুলো ধরা হয় না, যে ইনকামগুলো, সেগুলো কি কি? রিসিভস বাই এ মেম্বার ফ্রম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, শেয়ার অফ প্রফিট ফ্রম এ পার্টনারশিপ ফার্ম, সাম রিসিভস আন্ডার LIC, daily allowance to member of parliaments and member of legislative assemblies, awards, income from a local authority, income from dividend, income from units, long-term capital gain from transfer of equity share or units. এই ইনকামগুলো কখনোই টোটাল ইনকামের মধ্যে ধরা হয় না। সুতরাং এই 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 পোর্শনগুলো এটা গত সিলেবাসের মধ্যেও ছিল, আগের সিলেবাসের মধ্যেও ছিল, এই সিলেবাসের মধ্যেও এগুলো ইনক্লুড করা হয়েছে, কারণ এগুলো বেসিক পার্ট। এটা ছাত্রছাত্রীদের অবশ্যই জানতে হবে, আমাদের সেই সম্পর্কে ধারণাটা ওদের মনের মধ্যে দিয়ে দিতে হবে। ইউনিট 4টা কি বলছে? বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্সেশন। তা এর জন্য কাউন্সিল অ্যাপারেন্টলি অ্যালট করেছে 25 আওয়ার্স, মার্কস 10। তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে MCQ। সুতরাং কস্টিং পার্ট থেকে 20 মার্কস আর ট্যাক্স পার্ট থেকে 20 মার্কস কোশ্চেন MCQ এর জন্যই আসবে। এটা কিন্তু ফিক্সড, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। সেখানে আমি একটু সংযোজন করি, রাজেশবাবু যেটা বললেন তার সাথেই আমি আরেকবার একটু মনে করিয়ে দিই যে কস্টিং এবং ট্যাক্সের এই যে 40 মার্কস, তাহলে কস্টিংয়ে থাকছে 20 মার্কস, ট্যাক্সেশন পোর্শনে থাকছে 20 মার্কস। কস্টিংয়ের যে ইউনিট 1 দ্যাট ইজ ইন্ট্রোডাকশন, সেখানে মার্কস অ্যালোটেড 5। ইউনিট 2 ক্লাসিফিকেশন অফ কস্ট, যেখানে থাকছে 15 মার্কস। অর্থাৎ কস্টিংয়ে দুটো ইউনিট পড়তে হবে, ইউনিট 1 এবং ইউনিট 2, টোটাল 20 মার্কস। সিমিলারলি ট্যাক্সের পোর্শনে ইউনিট 3তে থাকছে ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন, অর্থাৎ আয়কর আইনের বা আয়করের একদম বেসিক আইডিয়া ছাত্রছাত্রীরা পাবে, সেখান থেকে 10 মার্কসের কোশ্চেন হবে। এবং ইউনিট 4 যেখানে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আমাদের দেশের নাগরিকদের কি করে আবাসিক মর্যাদা বা তাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি করে নির্ধারণ করতে হয়, সেখানে কি কি রুলস রেগুলেশনগুলো রয়েছে, তার উপর বেস করে 10 মার্কস, অর্থাৎ টোটাল 20 মার্কস ট্যাক্সের পোর্শনে। এই নিয়েই আমাদের হবে সেমিস্টার 1, যেখানে শুধুমাত্রই MCQ কোশ্চেন থাকবে। এবং আবারও বলে দিই, এখানে 40টা MCQই থাকবে। এবং এই MCQ যেভাবে কাউন্সিলের ওয়েবসাইটে এর আগেও দেওয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের MCQর আলোচনা করা হয়েছে, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস, কলম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, ট্রু ফলস এবং সিকোয়েন্সিং। এছাড়া আমরা একটা কেস স্টাডিও দিতে পারি, অর্থাৎ কোনো একটা অঙ্ককে আমরা কেস হিসাবে ধরে বা প্রবলেম হিসাবে ধরে তার আন্ডারে 3টে বা 4টে MCQ দিলাম, তাহলে ছাত্রছাত্রীরা সেই অঙ্কটা আলাদা করে সলভ করে তার ভিত্তিতে যে 3টে বা 4টে MCQ রাখা হয়েছে সেগুলোর অ্যান্সার করবে। কিন্তু এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই কিন্তু কোনো অল্টারনেট কোশ্চেন থাকবে না, অর্থাৎ 40টা কোশ্চেন 40টারই উত্তর করতে হবে। এবার আসি কিছু স্যাম্পল কোশ্চেন। ইতিমধ্যে প্রশান্তবাবু বললেন যে MCQ এর কত রকমের কোশ্চেন থাকতে পারে। MCQ এর বিভিন্ন রকম থাকতে পারে, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললেন, কলাম ম্যাচিং বললেন, অ্যাসারশন অ্যান্ড রিজনিং বললেন, ডায়াগ্রাম বেসড বললেন, ট্রু ফলস বললেন, সিকোয়েন্সিং বললেন, কেস স্টাডি বললেন, আর বললেন অপশন চুজেন ফ্রম ডিফারেন্ট অল্টারনেটিভস।
এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন এমসিকিউ এর, সেটা প্রশান্তবাবু এক্ষুনি বলে দিলেন। সেই সম্পর্কে কীরকমভাবে স্যাম্পল কোশ্চেন হতে পারে তার কিছু নমুনা এখানে দেওয়া হলো। দেখুন কোশ্চেন নাম্বার 1 যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু অপশান চোজেন ফ্রম ডিফারেন্ট অল্টারনেটিভস। সেকেন্ড কোশ্চেনটাও তাই। থার্ড কোশ্চেনটা দেখুন কালাম ম্যাচিং। থার্ড কোশ্চেনটা কালাম ম্যাচিং। ফোর্থ কোশ্চেনটা দেখুন কেস বেসড, কেস স্টাডি বেসড। ফোর্থ কোশ্চেনটা যেটা আছে কেস স্টাডি বেসড। এই কেস স্টাডি বেসটা দেখুন কস্টিং এর একটা পার্ট, একটা কস্ট শিটের অঙ্ক দিয়ে ডিফারেন্ট কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে। এই কেস স্টাডি বেসডের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তার মানে আমরা যে আলোচনা করছি এমসিকিউ টাইপ অফ কোশ্চেন্স কত রকমের হতে পারে, প্রত্যেকটা রকম সাধারণত আপনারা চেষ্টা করে যাবেন প্রত্যেক রকমের কেস স্টাডি, প্রত্যেক রকমের এমসিকিউ টাইপের যেন আমরা দিতে পারি স্টুডেন্টদের। তাহলে ভ্যারাইটি অফ এমসিকিউর যে টাইপগুলো কাউন্সিল মোটামুটি বেঁধে দিয়েছেন 7-8 রকমের, আমরা চেষ্টা করব সবাই সেই 6-7 রকম অন্তত আমরা দিতে, কোশ্চেনের মধ্যে যেন থাকে, যাতে স্টুডেন্টরা যেন একই রকমের একই রকমের এমসিকিউ টাইপ অফ কোশ্চেন যেন না থাকে। তাহলে এমসিকিউ এর মধ্যে ভ্যারাইটি, এই কালাম ম্যাচিং, তার অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিকোয়েন্সিং, এই যে বিভিন্ন টাইপ বলছি আমরা, এই টাইপগুলো যেন এমসিকিউ এর মধ্যে থাকে। তাহলে স্টুডেন্টদের মধ্যেও যেন একটা ভ্যারাইটি আসে। এই কোশ্চেনটা যেমন কোশ্চেন নাম্বার 5 স্যাম্পল কোশ্চেন যেটা দেওয়া হয়েছে, এটা দেখুন একটা ম্যাচিং করার মতন, একটা কার সঙ্গে কার ম্যাচিং, এটা কিন্তু অন্য একটা টাইপের কিন্তু এমসিকিউ। মানে কোনটা ট্রু কোনটা ফলস, মানে তাদের একটা সাবজেক্টিভ নলেজ যেমন চলে আসবে। এখানে যেমন সাবজেক্টিভ নলেজ থাকছে, সঙ্গে ওদের একটা ভাস্ট কনসেপ্টও কিন্তু এখানে এসে যাচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ। মানে কোনটা ট্রু কোনটা ফলস, তার মানে 4টি স্টেটমেন্ট পড়তে হচ্ছে। আর ট্রু ফলস এটা বলতে গেলে একটু কোর কনসেপ্টে কিন্তু স্টুডেন্টদের থেকে যাচ্ছে। কোশ্চেন প্যাটার্নটা কিন্তু সেইভাবে, কারণ কোনো অ্যান্সার করতে গেলে কিন্তু স্টুডেন্টদের একটু ভেবে করতে হচ্ছে। এই ভাবনাটা মানেই হচ্ছে একটু কালচার করতে হচ্ছে, সাবজেক্টটা নিয়ে একটু কালচার। যখনই ওরা পড়াশুনো করবে, আমরা যখন ওদেরকে যখন স্টাডি দেব, লেসেনটা দেব, সেই লেসেনটার মধ্যেও কিন্তু আমরা একটু সাবজেক্টিভ নলেজটার কোর কনসেপ্টটুকু কিন্তু ওদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে ওরা এমসিকিউ টাইপ অফ কোশ্চেনটা যেন ঠিকভাবে বলতে পারে। কোশ্চেন নাম্বার 7টা দেখুন, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে বিভিন্ন টাইপ অফ স্যাম্পল কোশ্চেন্সটা দেওয়া হলো, আপনারাও চেষ্টা করবেন যে যখনই কোশ্চেন তৈরি করবেন যেন এইরকম বিভিন্ন টাইপ অফ এমসিকিউ, প্যাটার্নটা এমসিকিউ যেন থাকে কোশ্চেনটার মধ্যে। ইতিমধ্যে কাউন্সিল থেকে স্যাম্পল কোশ্চেন পেপারও বের করে ফেলেছেন। কিছু কাউন্সিল থেকে টিভি নাম্বারওয়ালা বইও ওপেন মার্কেটে সেল হচ্ছে। আপনারা কিছু প্যাটার্নও অলরেডি আপনাদের কাছে কিছু বই আছেও, কাউন্সিলের রেকমেন্ডেশন কিছু বই টিভি নাম্বারওয়ালা, সেই বইগুলো দেখেও কিন্তু আপনারা একটু গাইড পেতে পারেন। আর কাউন্সিলের ওয়েবসাইটে তো থেকেই যাচ্ছে, আমাদের বাংলা শিক্ষা পোর্টালে এটা থেকেই যাচ্ছে, ইউটিউবেও থেকে যাচ্ছে, এগুলোতে থেকে যাবে, আপনারা এটা জেনে যেতে পারবেন। আর একটু বলি রাজেশবাবু, এখানে কাউন্সিল থেকে যে সেট 1 ফর সায়েন্স, সেট 2 ফর কমার্স, সেট 3 ফর হিউম্যানিটিস, অর্থাৎ 3টে স্ট্রিমের জন্য 3টে বই বেরিয়েছে। এখানে আপনারা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন পেপারও পেয়ে যাবেন, প্রয়োজন ভিত্তিতে সেটারও হেল্প নিতে পারেন। আচ্ছা, এরপর রাজেশবাবু যেটা অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছেন যে 8 ধরনের বা বিভিন্ন যে এমসিকিউর প্যাটার্নের কথা, তবে বলে রাখি এইরকম হার্ড অ্যান্ড ফাস্ট আপনাদের যে পুরোটা মানে ফলো করতেই হবে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকে আমাকে 8টাই কোশ্চেন বা 8 ধরনের প্যাটার্ন বা 6 ধরনের প্যাটার্ন আমাদের ফিল আপ করতে হবে, সেটা না হলেও হবে। চেষ্টা করতে হবে মোটামুটি যাতে আমরা টাচ করতে পারি। হয়তো কোনো ইউনিট থেকে আমরা হয়তো দুটো টাইপের কোশ্চেন দিলাম, বাকিগুলো হয়তো আমরা অন্য চ্যাপ্টার বা অন্য ইউনিট থেকে দিলাম,
বা কস্টিং থেকে কিছুটা দিলাম, ট্যাক্স থেকে কিছুটা দিলাম, সেটাও কিন্তু করা যেতে পারে। এই হচ্ছে সেমিস্টার 1। এরপর আমি আলোচনাতে যাচ্ছি সেমিস্টার 2। আপনারা জানেন, রাজেশবাবু আপনাদের বলেছেন যে সেমিস্টার 2 40 মার্কস, কন্ট্রাক্ট আওয়ার্স হচ্ছে 80। এই যে সেমিস্টার 2 অর্থাৎ সেমিস্টার 1-এ এমসিকিউ প্যাটার্ন শেষ হওয়ার পরে যখন ছাত্রছাত্রীরা সেমিস্টার 2-তে যাচ্ছে, এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে এসএকিউ এবং ডিএকিউ টাইপের। অর্থাৎ এসএকিউ এখানে আমাদের অল্টারনেট থাকবে, যেটা 2 নাম্বারের। এছাড়া ডিওকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন হবে, সেখানে 3 নাম্বারের ও 5 নাম্বারের কোশ্চেন থাকবে। এখানেও আগে যখন কোশ্চেনে আমরা অল্টারনেট দিতাম, ছাত্রছাত্রীদের অল্টারনেট পাওয়ার একটা সুবিধা তারা পেত, এখানেও কিন্তু তারা সেই সুবিধাটা পাবে। অর্থাৎ সেমিস্টার 1-এ তারা যে সুবিধাটা পেল না, সেই সুবিধাটা তারা পেয়ে যাচ্ছে যখন তারা সেমিস্টার 2-তে আসছে, অর্থাৎ এসএকিউ এবং ডিওকিউর ক্ষেত্রে। এখানে যে সিলেবাসটা রাখা হয়েছে কস্টিংয়ের, ঠিক আগের মতোই, খুব বেশি পরিবর্তন আমরা করিনি। তবে শুধুমাত্র যে মেটেরিয়ালস চ্যাপ্টারটা আগে ছিল, অর্থাৎ কিছুটা ছিল 11-এ এবং কিছুটা ছিল 12-এ, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি পড়াতে গিয়ে যে কস্ট অফ মেটেরিয়ালস, অর্থাৎ এই মেটেরিয়ালসের বেসটা হয়তো তারা এখান থেকে শিখে যাচ্ছে, কিন্তু তারা যে আরও কিছু শিখতে চায়, সেটার জন্য তাদেরকে ওয়েট করতে হচ্ছে ক্লাস 12-এর জন্য। অর্থাৎ আমরা চাইলেও কিন্তু 12-এর পোর্শনটা আমরা 11-এ পড়াতে পারছি না। সেই সমস্যাটা দূর করে আমরা এবার চেষ্টা করেছি মেটেরিয়ালস চ্যাপ্টারটা টোটালটাই সেমিস্টার 2-তে রাখার। তাই তো রাজবাবু? একদমই তাই। কারণ সেমিস্টার আগে যেটা ছিল, আগের সিলেবাসে যেটা 12-এর পোর্শনে ছিল, অনেকটা কি হয়, 12 পোর্শনটা করাতে গিয়ে তখন 11-এর পোর্শনের যখন কোশ্চেনটা লিঙ্ক ছিল, তো 11-এর কোশ্চেনটা জিজ্ঞেস করছি, ওরা অনেক সময় ভুলে যাচ্ছে। এই 11টা পড়ে এসে এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে, তার জন্যে ওরা অনেকটা ভুলে যাচ্ছিল। সেই ভুলটা যাতে সংশোধন করে, ওই জন্য ক্লাস 12-এরটা 11-এ গিয়ে অ্যাড করে দিয়ে মেটেরিয়ালটা একসঙ্গেই রাখা হয়েছে, যাতে স্টুডেন্টদেরও সুবিধা হয় আর টিচারদেরও পড়াতে একটু সুবিধা হয়, কোর্সটা কনসাইজ করা যায়। তাই কি না? একদমই তাই। আচ্ছা, এখানে যেহেতু কস্টিংয়ের পুরনো সিলেবাসটা একই রকম রাখা হয়েছে, তবু আমি একবার বলে দিই কি কি রয়েছে। এখানে ইউনিট 1, যেখানে কন্ট্রাক্ট আওয়ার্স হচ্ছে 40, মার্কস হচ্ছে 20, অর্থাৎ কস্টিংয়ের টোটাল 20 মার্কসটাই আমাদের মেটেরিয়ালস চ্যাপ্টার থেকেই করা হবে। এখানে ছেলেমেয়েরা পড়বে স্টোরিং অফ মেটেরিয়ালস, অর্থাৎ তারা যে স্টকের ব্যাপারটা শিখছে, তার মধ্যে তারা মেনলি জানবে বিন কার্ডের ডেফিনেশন এবং নেসেসিটি, অর্থাৎ কেন বিন কার্ড করা হবে, বিন কার্ড ব্যাপারটা কি, বিন কার্ডের কনসেপ্ট তারা এখান থেকে পাবে। এছাড়া স্টোর লেজার, তারও ডেফিনেশন এবং তার প্রয়োজনীয়তা। সর্বোপরি যেটা তারা এখানে পড়বে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড স্টোরস, অর্থাৎ কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত স্টোরস সম্পর্কেও তারা একটা ধারণা পাবে। এছাড়া তারা পড়বে মেটেরিয়ালস কন্ট্রোল, অর্থাৎ কি করে মজুদ পণ্যকে নিয়ন্ত্রণ করতে হয়, মজুদ পণ্যের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ নেসেসিটি অফ মেটেরিয়াল কন্ট্রোল। এখানে তারা যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, তাই বেশ কিছু অঙ্কও থাকবে, যেমন ফিক্সেশন অফ স্টক লেভেল। আমরা জানি যে বিভিন্ন ধরনের স্টক মেটেরিয়ালস রয়েছে, যেমন রিঅর্ডার স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, এভারেজ স্টক লেভেল এবং ডেঞ্জার স্টক লেভেল। এই সমস্ত লেভেলগুলোর যেমন থিওরি নিয়ে আলোচনা করা আছে, তার সাথে সাথে কিছু সিম্পল প্র্যাকটিক্যাল প্রবলেমও তারা এখানে
শিখবে। এর সাথে তারা শিখবে ফিক্সেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ ইওকিউ। এই ইওকিউ তার ডেফিনেশন, তার কনসেপ্ট, কেন ইওকিউ করা হবে, করলে তার কি কি বেনিফিট, তার সাথে তারা কিছু প্রবলেমও করবে। এই প্রবলেমগুলো সলভ করতে গেলে তাদের যে ডায়াগ্রাম বেসড বা তাদের যে প্রবলেম বেসড সেই সলভটাও তারা এখান থেকে শিখে যাবে। এর সাথে তারা শিখবে প্রাইসিং অফ মেটেরিয়ালস অর্থাৎ মেথড অফ প্রাইসিং মেটেরিয়ালস, যেটা আগে ক্লাস 12-এ ছিল। অর্থাৎ স্টোর লেজার তৈরি করতে গেলে যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন ফিফো মেথড, দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লিফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, সিম্পল এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। অর্থাৎ এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা মেটেরিয়ালসের মূল্যায়ন করব, তার ডিটেলস, তার প্রবলেম, তার সলিউশন তারা এখানে শিখবে। এর সাথে সাথে তারা থিওরিটাও অর্থাৎ এই সমস্ত মেথডের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারে। যেহেতু 20 মার্কস রয়েছে, ফলে আমাদেরকে টোটাল 20 মার্কস কোশ্চেনই কস্টিংয়ের এই ইউনিট 1 থেকেই করতে হবে। এখানে আর কোনো সেগ্রিগেশন থাকবে না। প্রশান্তবাবু, এর পাশাপাশি আমি একটু বলছি যে এই যে কস্টিংয়ের যে চ্যাপ্টারগুলো সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, সত্যি সত্যি একটা উৎপাদন প্রতিষ্ঠানে যেখানে কোনো পণ্য উৎপাদন হয়, এই যে এই ফিক্সেশন অফ স্টক লেভেল, তারপরে ধরুন ইওকিউ, হ্যাঁ, এই যে দুটো টপিক এর মধ্যে রয়েছে, এটা খুব বাস্তবসম্মত। কারণ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কত হবে, এই যে এরা ক্যালকুলেশন করছে, সেই বেসিসে ওরা অর্ডারটা দেবে যাতে সবথেকে কম পরিমাণের দ্রব্য ওরা স্টকে রাখবে, আবার সেটা ইকোনমিক হবে। এর পাশাপাশি কোন স্টক লেভেলটা মেনটেন করবে, যে সেই স্টক ম্যাক্সিমাম লেভেল কত রাখবে, মিনিমাম লেভেল কত রাখবে, তার উপর ভিত্তি করে ওরা রিঅর্ডার লেভেলটা কী হবে, অর্থাৎ ইওকিউটা কী হবে, সেটাও কিন্তু বাস্তবসম্মতভাবে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে পেয়ে যেতে পারে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে। সাথে সাথে এরা নেক্সট ইউনিট 2-তে যেটা এই প্রাইসিং মেথডে যেটা যাচ্ছে, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের তো একটা ইয়ার থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওদের একটা ক্লোজিং স্টক থেকেই যায়, যেটা নেক্সট ইয়ারে গিয়ে আবার সেটা ওপেনিং স্টক হয়। এই যে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনটা, এই যে ফিফো মেথড করুক বা লিফো মেথড করুক বা সিম্পল অ্যাভারেজ মেথড করুক বা ওয়েটেড অ্যাভারেজ করুক, এই যে ভ্যালুয়েশনটা করতে হয়, যেটা ওদের ব্যালেন্স শিটে ওদের পিকচারাইজেশনটা হয়ে যায়, তাই না? এই যে এটা খুবই বাস্তবসম্মত যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই কস্টিংয়ের এই পার্টটা থেকে, যে ইউনিট 1-এর এই যে কস্ট অফ মেটেরিয়ালের যে 3টে পার্ট রয়েছে, এ বি সি, এটা কিন্তু খুবই বাস্তবসম্মত। নেক্সট পোর্শনটায় আসি, ট্যাক্সেশন পার্টটায়, ইউনিট 2। এই ট্যাক্সেশন পার্টে ইউনিট 2 প্রথমটাই হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম। আমাদের মতন দেশের ক্ষেত্রে এগ্রিকালচারাল ইনকাম একটা হিউজ অ্যামাউন্ট, অনেকটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট আমাদের দেশটা আছে, প্রচুর অ্যাগ্রো প্রোডাক্ট আমাদের দেশে হয়, সেই ইনকামের ওপর বেস করে। এর জন্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাপারেন্টলি 10 আওয়ার্স রেখেছেন আর মার্কস 5 রেখেছেন। এগ্রিকালচার ইনকামের মধ্যে কী কী ইনক্লুড করা হয়েছে? ডেফিনেশন অফ এগ্রিকালচারাল ইনকাম, ট্যাক্সেবিলিটি অফ ইনকাম ফ্রম সেল অফ টি, কফি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া। এরপরে আর কি আছে? ভেরি কমন ইনসিডেন্স অফ এগ্রিকালচার ইনকাম অ্যান্ড নন এগ্রিকালচারাল ইনকাম। তার মানে আমাদের অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কোনগুলো এগ্রিকালচারাল ইনকাম, কোনগুলোর এগ্রিকালচারাল ইনকাম নয়। এই কোনগুলো এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড কোনগুলোর এগ্রিকালচারাল ইনকাম, এর উপরে একটা স্টাডি ওদের থেকেই যাচ্ছে, যেখানে
অনেকটা কিন্তু ওরা জানতে পারবে কোনগুলোকে আমরা আইডেন্টিফাই করব এগ্রিকালচারাল ইনকাম হিসেবে, কোনগুলোকে আইডেন্টিফাই করব নন এগ্রিকালচারাল ইনকাম হিসাবে, যার উপরে ট্যাক্স ইম্পোজ করা যায়। ইউনিট 3-তে বলছে যে ইনকাম ফ্রম স্যালারি। এই যে ইনকাম ফ্রম স্যালারির জন্য কাউন্সিল অ্যাপারেন্টলি 30 আওয়ার্স অ্যালট করেছে, এখান থেকে 15 মার্কস। তার মানে আগে কস্টিং পার্টটা যেটা করা হলো সেখানে 20 মার্কস, আর ট্যাক্সেশন পার্টটা থেকে 20 মার্কস। এই 20 মার্কস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে আর ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে। ইনকাম ফ্রম স্যালারির মধ্যে কী কী থাকছে? বেসিস অফ চার্জ, এসেনশিয়াল নর্মস অফ স্যালারি ইনকাম, আর থাকছে অ্যালাওয়েন্সেস। এর মধ্যে কি থাকছে? অ্যালাওয়েন্সের মধ্যে বেসিক স্যালারি থাকছে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স থাকছে, সিটি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স থাকছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স থাকছে, মেডিকেল অ্যালাওয়েন্স থাকছে, বোনাস থাকছে, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স থাকছে, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স থাকছে। অ্যালাওয়েন্সগুলো এইগুলো থাকছে। আর কি থাকছে? পারকুইজিটস। এই পারকুইজিটসের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের কিছু পারকুইজিটস থাকছে, আর প্রাইভেট সেক্টর এমপ্লয়িজের মধ্যে পারকুইজিটস থাকছে। এই পারকুইজিটসটা ডিপেন্ড করছে যে রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশনের ক্ষেত্রে। আর রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও কিন্তু এই পারকুইজিটসটা থাকছে। তার মানে রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু পারকুইজিটস ক্যালকুলেশনটা থাকছে এখানে। আর থাকছে ফ্রি এডুকেশন টু এমপ্লয়িজ চিলড্রেন, payment to school fees to the employers, education facilities to the employees institution, এই পারকুইজিটসটা থেকে যাচ্ছে। আর থাকছে ভেরি কমন এক্সাম্পল অফ ট্যাক্স ফ্রি পারকুইজিটস। আর থাকছে কি? ডিডাকশন ফ্রম প্রফেশনাল ট্যাক্স অর ট্যাক্স অন এমপ্লয়মেন্ট। তার মানে এই টোটাল পার্টটা হচ্ছে 15 মার্কস। ইনকাম ফ্রম স্যালারি থেকে টোটাল 15 মার্কস। সেই ইনকাম ফ্রম স্যালারি 15 মার্কসটা কিন্তু অনেকটা একটু লেন্দি। এখান থেকে কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেনও চলে আসবে, কিছু থিওরি কোশ্চেন চলে আসবে। এখানে আপনাদের মনে রাখতে হবে থিওরিটিক্যাল কনসেপ্টটা কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয় ট্যাক্সের ক্ষেত্রে। থিওরিটা যদি না জানা যায়, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকটা ভুল হয়ে যায়। সেই জন্যে এসএকিউ এবং ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওদের থিওরিটা ভালো করে ওদেরকে একটু লেসেনটা দেওয়া, বারবার ওদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে থিওরিটা। আর থিওরিতে যেটা লেখা থাকে আমরা প্র্যাকটিক্যালি সেটাই অ্যাপ্লাই করি এবং সিস্টেমেটিক্যালি করি, তাই কি না প্রশান্তবাবু? আচ্ছা, এখানে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ সেমিস্টার 2-তে যে বিভিন্ন ধরনের কোশ্চেনের কথা আমরা এই প্রথমেই বললাম, অর্থাৎ এসএকিউ এবং ডিওকিউ। এখন কোন ইউনিট থেকে কত নাম্বারের এসএকিউ হবে, তার অল্টারনেটিভ কটা থাকবে, বা ডিওকিউ কটা থাকবে, তার কোশ্চেন মার্ক কত থাকবে, টোটালটা একবার দেখে নেওয়া যাক। যেমন কস্টিংয়ের পার্টে কস্ট অফ মেটেরিয়ালস থেকে এসএকিউ থাকবে 2টো, কোশ্চেন মার্কস হচ্ছে 2, অর্থাৎ 2 × 2 4 মার্কস। কস্টিং থেকেই কস্ট অফ মেটেরিয়ালসের 3 নাম্বারের থাকবে 2টো ডিএকিউ। এখানে অবশ্যই অল্টারনেট থাকবে, এসএকিউতে অল্টারনেট থাকবে। এছাড়া ডিকিউতে থাকছে 5 নাম্বারের 2টো কোশ্চেন। এখানে কিছুটা সিম্পল প্রবলেম আমরা দিতে পারবো। প্রচণ্ডবাবু, এখানে আমি একটুখানি বলে দিই সমস্ত টিচারদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমাদের 2 মার্কসের কোশ্চেন এবং 3 মার্কসের কোশ্চেন আমরা যেটা সেকেন্ড সেমিস্টার ফর ক্লাস 11 অ্যান্ড 4th সেমিস্টার ফর ক্লাস 12, এই 2 মার্কসের কোশ্চেন এবং 3 মার্কসের কোশ্চেনগুলোকে আমরা বলছি এসএকিউ টাইপ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলছি। আর 5 মার্কসের কোশ্চেনগুলোকে আমরা বলছি ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন, তাই তো? একদমই তাই। এছাড়া থাকছে ট্যাক্সের পোর্শনে এগ্রিকালচারাল ইনকাম, যেখান থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, অবশ্যই অল্টারনেট দেওয়া থাকবে। এছাড়া 3 নাম্বারের একটা কোশ্চেন থাকবে। অর্থাৎ এই যে 2 ধরনের এসএকিউ অর্থাৎ 2 ধরনের মার্কস,
একটা 2 এবং আর একটা 3। তবে এখানে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এগ্রিকালচার ইনকাম থেকে কিন্তু কোনো 5 মার্কসের কোশ্চেন থাকবে না। রাইট, একদম। এটা শুধুমাত্র ইউনিট 2তে, অর্থাৎ ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিস, এখান থেকেই আমরা যে প্রবলেম বেসড কোশ্চেনটা করব, সেখানেই শুধুমাত্র আমরা 5 নম্বরের কোশ্চেন দেব। অবশ্য এখানে আমরা ডেসক্রিপটিভ থিওরি কোশ্চেনও দিতে পারি, অর্থাৎ 5 মার্কসের 2টো কোশ্চেন হবে, অর্থাৎ 10 নাম্বার আমরা ডিইউকিউতে রাখব। এছাড়া এসএকিউতে যথারীতি 2 নাম্বারের একটা কোশ্চেন এবং 3 নাম্বারের একটা কোশ্চেন দেব। অবশ্যই প্রয়োজন ভিত্তিতে অল্টারনেট কোশ্চেন বা বিকল্প প্রশ্ন কিন্তু দেওয়া যেতে পারে। তাহলে এক নজরে যদি আমরা দেখি, তাহলে এসএকিউ 2 মার্কসে থাকছে 4টে কোশ্চেন, এসএকিউ 3 নাম্বারে থাকছে 4টে কোশ্চেন এবং ডিইউকিউ 5 নাম্বারে থাকছে 4টে কোশ্চেন। অর্থাৎ ছাত্রছাত্রীদের 12টা কোশ্চেন বিভিন্ন মার্কসের অ্যাটেম্প করতে হচ্ছে। টোটাল 40 মার্কস ফর সেমিস্টার 2। রাইট। এইখানে কিন্তু এই এই এসএকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ এই সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কিছু অল্টারনেটিভ কোশ্চেন স্টুডেন্টরা পেতে পারে, মানে আমরা কিছু কোশ্চেন অল্টারনেটিভ করতে পারি, তাই তো পছন্দ? একদমই, এটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করবে যিনি কোশ্চেন সেটার বা কোশ্চেন মডারেটর হচ্ছেন, অর্থাৎ আপনারাই হচ্ছেন সর্বেসর্বা, অর্থাৎ আপনারাই ঠিক করবেন কতটা কোন জায়গায় অল্টারনেট দেবেন। এইখানে এই অল্টারনেটিভ কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে চ্যাপ্টার থেকে অল্টারনেটিভ কোশ্চেন দেবেন যেন কোশ্চেনটা সেই চ্যাপ্টারের হয়। যে কোশ্চেনের অল্টারনেটিভ কোশ্চেন আপনারা দেবেন, কোশ্চেনটা যেন সেই চ্যাপ্টারের হয়, এইটা মাথায় রেখে করবেন। অল্টারনেটিভ কোশ্চেন আপনি কস্টিংয়ের অল্টারনেটিভ কোশ্চেন ট্যাক্স থেকে দিতে পারবেন না, আবার কস্টিংয়ের একটা চ্যাপ্টারের কোশ্চেন অন্য আর একটা চ্যাপ্টার থেকে দিতে পারবেন না। সবসময় মাথায় রাখতে হবে যে চ্যাপ্টার থেকে আপনি কোশ্চেনটা করবেন, অল্টারনেটিভটা যেন সেই চ্যাপ্টারের হয়, তাই তো প্রশান্ত বাবু? তাতে কি হবে, তাতে আমার ওই কোশ্চেন প্যাটার্নটা আমার ঠিক থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনটাও ঠিক থাকবে, তাই কি না? আচ্ছা, এখানে এসএকিউ বা ডিইউকিউর বেশ কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। যেমন এসএকিউতে আমরা জানি 2-1 লাইনের অ্যান্সার করতে হয়, যেমন হোয়াট ইজ রিঅর্ডারিং কোয়ান্টিটি, বা কোনো ছোট একটা প্রবলেমও আমরা দিতে পারি, যেমন মিনিমাম স্টক লেভেল দেওয়া থাকছে, রিঅর্ডার কোয়ান্টিটি দেওয়া থাকবে, কি করে আমরা এভারেজ স্টক লেভেল বের করতে হয়, অর্থাৎ হোয়াট ইজ এভারেজ স্টক লেভেল। এই যে দুটো ইনফরমেশন আমাদের দেওয়া হলো, তার ভিত্তিতে আমরা কি করে এভারেজ স্টক লেভেল বের করব সেটা। এটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন একটা হয়ে গেল। এটা আমরা 2 নম্বরেও দিতে পারি বা 3 নম্বরেও দিতে পারি। একইভাবে ট্যাক্সের পোর্শনে আমরা যে 5 নম্বরের ডিইউকিউ ভেবেছি, সেখানে আপনারা স্যালারি থেকে একটা ছোট প্রবলেম দিতে পারেন। তার নমুনা আমরা সিরিয়াল নাম্বার 6তে পেয়ে যাচ্ছেন। ওখানে দেখুন একটা অঙ্ক দেওয়া হয়েছে, যেখানে বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালায়েন্স, তার সাথে কিছু আদার্স অ্যালায়েন্স এবং পারকিউজিট, যার উপর বেস করে সেখানে বলা হচ্ছে যে 2024-25 সালে বিনা রায়ের ইনকাম ফ্রম স্যালারি কত। অর্থাৎ বেশ কিছু ইনফরমেশনের উপর বেস করে মিসেস বিনা রয়ের 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের টোটাল ইনকাম ফ্রম স্যালারি কত সেটা অ্যাসার্টেন করতে বলা হয়েছে। এটা এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু ডিইউকিউতেই দিতে পারি। জাস্ট এগুলো একটা স্যাম্পল কোশ্চেন হিসেবে আপনাদের কাছে একটা উপস্থাপনা করা হলো, এই প্রেজেন্টেশনটা দেওয়া হলো জাস্ট স্যাম্পল কোশ্চেন হিসেবে। এইরকম প্যাটার্ন একটু আপনারাও সবাই খুবই এডুকেটেড, সুতরাং এটা জাস্ট একটা স্যাম্পল দেওয়া হলো যাতে আপনাদের কোশ্চেন করতে অনেকটা সুবিধা হয়। কাউন্সিলের গাইডলাইনও আপনারা পেয়ে যাবেন কাউন্সিলের বিভিন্ন বই থেকে, ওয়েবসাইট থেকে, আর এখান থেকেও পেয়ে যাবেন। আজকের ডিসকাশনটাও কিন্তু কাউন্সিলের পোর্টালে পাওয়া যাবে। এরপরে আসি প্রজেক্টের ব্যাপারটা।
প্রজেক্টের মার্কস হচ্ছে 20, ঠিক আছে? 20 যদি প্রজেক্টের মার্কস হয়, সেই 20 মার্কসটা কিন্তু বিভিন্ন টপিক্সের ওপরে প্রজেক্টটা করবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস 11-এর ক্ষেত্রে। 11-এর 40 মার্কস হচ্ছে ফার্স্ট সেমিস্টার, যেখানে কমপ্লিটলি এমসিকিউ এর ওপর নির্ভর করেছে। নেক্সট সেকেন্ড সেমিস্টার হচ্ছে 40 মার্কস, যেটা কমপ্লিটলি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেনের ওপর ডিপেন্ড করেছে। এবার আসে প্রজেক্ট 20 মার্কস। এই 40 + 40 + 20 হচ্ছে 100 মার্কস ফর ক্লাস 11। কিছু স্যাম্পল কোশ্চেন, কিছু প্রজেক্টের স্যাম্পল টপিক দেওয়া হলো এখানে, কিছু স্যাম্পল টপিক। এছাড়াও কিন্তু অনেক টপিক হতে পারে, সেই টপিকের উপরেও কিন্তু আপনারা করতে পারেন। জাস্ট যে এখানে 6টা টপিকস এখানে দেখানো হয়েছে, এই 6টা টপিকস একটা এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। এই 6টা টপিক্সের ওপরেও প্রজেক্ট করানো যেতে পারে। এইবার প্রজেক্ট করতে গেলে আমাদের যে গাইডলাইন স্টুডেন্টদেরকে দিতে হয়, সেই গাইডলাইনটা কীরকমভাবে করতে হবে, প্রজেক্টটা কীভাবে, ওরা তো জীবনে প্রজেক্ট করেনি, এই তো প্রথম ওরা প্রজেক্ট করতে চলেছে। হয়তো ক্লাস 10 স্ট্যান্ডার্ডে কিছু প্রজেক্ট হয়তো ওরা করেছে, কিন্তু আমাদের একটু কংক্রিট ফর্মে একটা প্রজেক্টটা করার জন্য ওদের একটুখানি গাইডলাইন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, সেই জন্য গাইডলাইনটা দেওয়া হলো। যেমন দেখুন, ফার্স্ট পেজটা ওরা কেমনভাবে করবে, নেম অফ দ্য প্রজেক্ট করবে, নেম অফ দ্য প্রজেক্ট মেকার করবে, এগুলো লিখবে ওরা। নেম অফ দ্য সুপারভাইজার, অর্থাৎ যে স্কুলের টিচার প্রজেক্টটা করতে গাইড করছেন, তিনিই তো সুপারভাইজার হবেন তখন, তার নামটা থাকবে। নেম অফ দ্য স্কুল, রোল নাম্বার, ক্লাস, মান্থ অ্যান্ড ইয়ার অফ দ্য সাবমিশন। সেকেন্ড পেজটা কি থাকবে? অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ যারা যারা এই প্রজেক্টে সাহায্য করেছে। কে করতে পারে? টিচাররা তো করছেই, তার প্যারেন্টসরা করছে, তার ফ্রেন্ডসরা করতে পারে। আর যে অর্গানাইজেশনের ওপরে প্রজেক্ট যদি করে, সেই অর্গানাইজেশনও তো সাপোর্ট করছে। কিছু ডেটা কালেকশন করতে হতে কিছু অল্টারনেটিভ বুকস কিন্তু সাপোর্ট করছে। থার্ড পেজটা কী হবে? একটা টেবিল বা কন্টেন্ট বা ইন্ডেক্স তো থাকছে। এইবার সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট কী থাকছে? ওরা সবসময় তো একটা প্রজেক্টের একটা টপিক সেট করবে, সেই টপিকের উপরে কিছু ইন্ট্রোডাকশান থাকবে। জাস্ট টপিকটা কিন্তু ওদের কিন্তু ভাবতে হবে, টপিক ইন্ট্রোডাকশান থাকবে। সেই টপিকের প্রজেক্টের অবজেক্টিভটা কী, ওরা কি করতে যাচ্ছে, সেই অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট থাকছে। একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকবে। আর থাকবে কি? ডেটা কালেকশান। ওরা যে ডেটাটা কালেকশান করছে, মানে ওরা টপিকটার কি ইন্ডিকেট করছে, যেটা ডেটা দিয়ে ওরা বুঝিয়ে দেবে। এই ডেটা কালেকশান করাটাও কিন্তু ওদের একটা কাজ। এবার সেই ডেটাগুলো কিন্তু ওরা প্রাইমারি ডেটা করতে পারে, সেকেন্ডারি ডেটা করতে পারে। প্রাইমারি ডেটা কালেকশন করতে গেলে কিন্তু ওটা ফিল্ড সার্ভে করতে হবে, কোনো অর্গানাইজেশনে গিয়ে ডেটা কালেক্ট করতে হবে। টিচারও কিন্তু সে ব্যাপারে অনেকটা হেল্প করতে পারে, বা ওরা নিজেরাও করতে পারে। কীভাবে করতে হবে সেটা করতে পারে। টিচার ওদের সেকেন্ডারি ডেটা সাপ্লাই করে প্রোভাইড করেও কিন্তু ওরা এটা করিয়ে দিতে পারে। তারপরে ডেটা অ্যানালিসিস করে ওরা প্রজেক্টের ডিসকাশনটা করবে। অ্যাট দ্য এন্ড ওরা কনক্লুশন, রেকমেন্ডেশন, ফাইন্ডিংস ওরা সেই ডেটা অ্যানালিসিস করে সেটা করবে, করে প্রজেক্টের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা ডেভেলপ করতে পারবে। এবার আসি ক্লাস 12। স্যার, ক্লাস 12টা আচ্ছা, ক্লাস 12-এ আমরা জানেন এখানে দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। প্রথমেই আসা যাক সেমিস্টার 3 নিয়ে আলোচনা। অর্থাৎ এখানে ফুল মার্কস থাকছে সেমিস্টার 1-এ যেরকম ছিল 40 মার্কস, এবং টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স 100। এই 40 মার্কসের আবার দুরকম ভাগ, অর্থাৎ কস্টিংয়ের 20 মার্কস এবং ট্যাক্সের পোর্শনে 20 মার্কস। এখন দেখে নেওয়া যাক এই যে কস্টিং পোর্শনের যে 20 মার্কস রয়েছে, যার কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে 50, তার মধ্যে কি কি পড়তে হবে। এখানেও সাধারণত আগে যা সিলেবাসে ছিল সেটাকেই রাখা হয়েছে, তবু একবার আমি বলে দিই। ফার্স্ট ইউনিট 1-এর মধ্যে রয়েছে কনসেপ্ট অফ লেবার, অর্থাৎ এখানে তারা শ্রম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা যে কারখানায় বা
মেটেরিয়াল সম্পর্কে যে ধারণা পেয়েছে তার আরেকটু আপগ্রেডেশন দিয়ে হচ্ছে লেবার, অর্থাৎ পরিশ্রম, তার ভ্যালুয়েশন বা তার কস্ট কিভাবে নির্ণয় করতে হয় সেই ব্যাপারে কিছু কনসেপ্ট, যেমন টাইম কিপিং, মেথডস অফ টাইম কিপিং। অবশ্যই এখানে দুটো পদ্ধতি তারা জানবে, ম্যানুয়াল এবং মেকানিক্যাল। এছাড়া তারা জানবে ফিচার্স অফ গুড টাইম কিপিং সিস্টেম। ঠিক একই সাথে শিখবে টাইম বুকিং, মেথডস অফ টাইম বুকিং, আইডিয়াল টাইম এবং কজেস অফ আইডিয়াল টাইম, অর্থাৎ যে অলস সময়, সেই অলস সময় কী কারণে হয় তার কারণগুলো তারা এখান থেকে জানতে পারবে। একইভাবে সেকেন্ড সাব ডিভিশনের মধ্যে থাকছে মেথডস অফ রেমুনারেশন। যদিও আমরা এই রেমুনারেশনকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, রেমুনারেশন 1কে রাখা হয়েছে সেমিস্টার 3-তে এবং রেমুনারেশন 2 রেমুনারেশন 1টা, মেথডস অফ রেমুনারেশন 1টা হচ্ছে সেমিস্টার 3-তে, আর রেমুনারেশন সেকেন্ড পার্টটা হচ্ছে, একদমই তাই, রেমুনারেশন 2কে রাখা হয়েছে সেমিস্টার 4-এর জন্য। হ্যাঁ। আচ্ছা, সেমিস্টার 3-তে যে মেথডস অফ রেমুনারেশন 1-এ রাখা হয়েছে টাইম রেট ওয়েজেস, তার বেনিফিটস এবং তার লিমিটেশন, অর্থাৎ থিওরি। তার সাথে অবশ্যই কিছু সিম্পল প্রবলেমও তারা এখান থেকে শিখবে। ঠিক এর সাথে সাথেই তারা শিখবে স্ট্রেট পিস ওয়েজেস সিস্টেম, তার অ্যাডভান্টেজেস এবং লিমিটেশনস, এবং সাথে কিছু সিম্পল প্রবলেম। এছাড়া শিখবে ডিফারেন্সিয়াল পিস ওয়েজেস রেট, অর্থাৎ এখানে যে দুটো মেথড আগেও ছিল, টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, তার অ্যাডভান্টেজেস, লিমিটেশন, কিছু সিম্পল প্রবলেম। ঠিক তার সাথে সাথে মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, তার থিওরি অর্থাৎ তার কনসেপ্ট, অ্যাডভান্টেজেস এবং লিমিটেশন এবং কিছু সিম্পল প্রবলেম। এই টোটালটা নিয়েই আমাদের কস্টিংয়ের 20 মার্কস সেট করতে হবে। ঠিক একই এই স্যার যেটা বললেন তার উপর ভিত্তি করে বলি, এই যে লেবারটা আমাদের কস্টিংয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে, কারণ ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা এটা জানি যে 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই লেবার কিন্তু 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশনের একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? একদম। সেই জন্য লেবার ছাড়া প্রোডাকশনই সম্ভব নয়। পারিশ্রমিক না দিয়ে কোনো কিছু প্রোডাকশন হবে না। সেই জন্য কস্টিং কিন্তু প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের খরচ, সেখানে লেবারটা ইনক্লুড করতেই হয়। আর একটা জিনিস দরকার হয়, যেটা হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল অ্যান্ড লেবার ছাড়া কোনো জিনিস উৎপাদন কখনোই সম্ভব হয়েছে কিনা আমার জানা নেই, কারণ সেই জন্যে কস্টিংয়ের মধ্যে র মেটেরিয়ালটা যেমন ইনক্লুড করা হয়েছে, কস্টিংয়ের মধ্যে লেবারটা ইনক্লুড করা হয়েছে। আমরা যে কোনো উৎপাদন করতে গেলে আমাদের র মেটেরিয়াল, তার সঙ্গে পরিশ্রম অর্থাৎ শ্রমিক না হলে সেই র মেটেরিয়ালটা আমাদের ইউটিলিটি প্রোডাক্ট হিসেবে পরিগণিত হতে পারে না। এই জন্যেই আমাদের র মেটেরিয়াল অ্যান্ড লেবার আমাদের কস্টিংয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার আসি ট্যাক্সেশন পার্টটা। ট্যাক্সেশন পার্টের মধ্যে আছে আমাদের ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, যেখানে আমাদের অ্যালট করা হয়েছে অ্যাপারেন্টলি 25 আওয়ার্স, মার্কস 10। এই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনসের মধ্যে কি আছে? বেসিস অফ চার্জ, যেটা আন্ডার সেকশন 45 সাবসেকশন 1 এর মধ্যে আছে। মিনিং অফ ক্যাপিটাল অ্যাসেট, examples of assets not treated as capital asset, মানে আমরা অ্যাপারেন্টলি দেখছি অ্যাসেট, বাট ইট ইজ নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। সেই জিনিসগুলোতে জানতে হবে। এই জিনিসগুলো যদি না জানানো যায় স্টুডেন্টদের, তাহলে ওদের ক্যালকুলেশনটা ভুল হয়ে যেতে পারে। সেই জন্য কোন অ্যাসেটগুলো ক্যাপিটাল অ্যাসেট আর কোন অ্যাসেটগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, সেটা কিন্তু
ঠিকভাবে জানতে হবে। অর্থাৎ স্যার আপনি বলতে চাইছেন এই যে ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে বা মূলধনী সম্পত্তির সম্পর্কে যে আমাদের ভ্রান্ত ধারণা, হ্যাঁ, সেইটা কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না রাখলে কখনোই বোঝা সম্ভব হবে না। একদমই তাই। সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা থাকতে পারে, কিন্তু একজন স্টুডেন্ট যখন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন যখন পড়ছে তখন তার ভিতরে ভুল ধারণা বা ভ্রান্তি ধারণা যতটা আমরা কমাতে পারি। আমাদের তো টিচার হিসেবে আমাদের এটাই তো কাজ, যে ওদের মধ্যে সঠিক ধারণার প্রবেশ ঘটানো। সেই জন্যে এই জিনিসগুলো। আর কি আছে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আগের সিলেবাসে ছিল না, এখন নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে সিম্পল প্রবলেমস অন ক্যাপিটাল অ্যাসেটস। এই ক্যাপিটাল গেইন, এই সিম্পল প্রবলেম অন ক্যাপিটাল গেইন এটা কিন্তু নতুন ইন্ট্রোডিউসড করা হলো এই চ্যাপ্টারের মধ্যে। এটা কিন্তু খুব কেয়ারফুলি স্টুডেন্টদের কিন্তু শিখিয়ে দিতে হবে আমাদের, এটা আগে ছিল না। সেই জন্য আমরা আগে যেভাবে পড়াতাম, আগে থিওরি পার্টটা পড়িয়ে দিতাম, এখন আমাদের থিওরিটার পাশাপাশি প্র্যাকটিক্যালটাও পড়াতে হবে। নেক্সট পার্টটা কি আছে? ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখান থেকেও 10 মার্কস। তার মানে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে 10 মার্কস আর ক্যাপিটাল গেইনস থেকে 10 মার্কস, এই দুটো হচ্ছে 20 মার্কস। ইনকাম ফ্রম আদার সোর্সেস কি আছে? পুরোনো সিলেবাসে যা ছিল নতুন সিলেবাসেও একই রাখা হয়েছে। এখানেও আছে বেসিস অফ চার্জ, সাম এক্সাম্পলস অফ ইনকাম জেনারেলি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ আদার সোর্সেস, ট্যাক্স ট্রিটমেন্ট অফ উইনিং ফ্রম লটারিজ, হর্স রেস, কার্ড গেমস, ক্রসওয়ার্ডস, পাজলস, ইন্টারেস্ট অন সিকিউরিটিস। এটা আগেও ছিল, নতুন সিলেবাসেও এটাই রাখা হয়েছে। আচ্ছা, এখানে 6 সেমিস্টার 1-এ যেভাবে আলোচনা করা হয়েছে যে টোটালটাই এমসিকিউ, ঠিক একইভাবে সেমিস্টার 3-তেও শুধুমাত্রই এমসিকিউ হবে, কোনো অল্টারনেট থাকবে না। 40টা কোশ্চেনই অ্যান্সার ছাত্রছাত্রীদের করতে হবে, এবং আগেও ঠিক এমসিকিউর বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে যা বলা হয়েছে সেমিস্টার 3-তেও ঠিক একই টাইপেরই করতে হবে। যেমন এমসিকিউ এর টাইপগুলো আগেও আলোচনা করা হয়েছে, এই মোটামুটি এই রকম এমসিকিউ এর টাইপ হবে। তার মানে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আমরা যে ধরনের এমসিকিউ কোশ্চেন দেব সেই টাইপগুলো এইরকম। ক্লাস 12-এও তাই, আমরা থার্ড সেমিস্টারে যে এমসিকিউ টাইপ অফ কোশ্চেনগুলো দেব সেই টাইপগুলো এইরকমই হবে। অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 থার্ড সেমিস্টার, আমাদের এমসিকিউ এর টাইপ কিন্তু একই রকম থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এই রকম টাইপের এমসিকিউ থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগেও বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন অ্যান্ড রিজনিং, ডায়াগ্রাম বেসড, ট্রু অর ফলস, সিকোয়েন্সিং, কেস স্টাডি বেসড, অপশন চোজেন ফ্রম ডিফারেন্ট অল্টারনেটিভস, এইরকম টাইপ অফ এমসিকিউ থাকবে। অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-এর কোশ্চেন প্যাটার্ন একই থাকছে, শুধুমাত্র টপিকসটাই চেঞ্জ হচ্ছে। এরপর আমরা যাচ্ছি সেমিস্টার 4 ক্লাস 12-এর। সেখানেও ঠিক সেমিস্টার 2-তে যেরকম ছিল 40 মার্কস এবং কন্ট্রাক্ট আওয়ার্স 80, এখানেও ঠিক একই রকম। 40 মার্কসের মধ্যে 20 মার্কস থাকছে কস্টিংয়ের জন্য এবং বাকি 20 মার্কস থাকছে ট্যাক্সেশনের জন্য। এখন শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, এখানে এসএ কিউ থাকবে এবং ডিও কিউ থাকবে। ঠিক সেমিস্টার 2-তে ক্লাস 11-এ যেভাবে করা হয়েছে এখানেও ঠিক একই পদ্ধতিতে এসএ কিউ যথারীতি 2 নাম্বার এবং 3 নাম্বারের থাকবে, আর ডিও কিউ 5 নাম্বারের থাকবে। আচ্ছা, এখানে কস্টিং পোর্শনে কিছুটা আমরা সংযোজন করেছি। তার মধ্যে যেটা পুরনো ছিল সেটা হচ্ছে মেথড অফ রেমুনারেশন। অর্থাৎ মেথড অফ রেমুনারেশন যেটা আমরা সেমিস্টার 3-তে কিছুটা শিখে এসেছি, তারই সেকেন্ড পার্টটাই আমরা শিখব সেমিস্টার 4-এ। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা বোনাস স্কিমটাই আলোচনা করব ছাত্রছাত্রীদের সামনে।
যেখানে দু ধরনের বোনাস সিস্টেম আমরা জানি আগেও ছিল, সেটা হচ্ছে হালসে প্রিমিয়াম এবং রোয়ান প্রিমিয়াম। এই দুটো পদ্ধতিতে থিওরি এবং বেশ কিছু সিম্পল প্রবলেম এখানে থাকবে, যার উপর বেস করে আমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন করব। এই যে স্যার, এই যে বোনাস স্কিম যেটা পড়াচ্ছি আমরা, এই বোনাসের সঙ্গে সঙ্গে বোনাস মানে তো ওদের একটা নর্মাল ওয়েজ পাচ্ছে, প্লাস অতিরিক্ত কিছু পাচ্ছে। সেই অতিরিক্ত ক্যালকুলেশন এই দুটো মেথডে স্টুডেন্টদেরকে শেখাতে হবে, তাই তো? হেলসে মেথড শেখাবো আর রোয়ান মেথড শেখাবো, এই দুটো মেথডই শেখাবো। ঠিক ঠিক। আচ্ছা, এরপরে ইউনিট 2তে থাকবে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড। যদিও এই ওভারহেডের কিছুটা আমাদের আগেও ছিল, শুধুমাত্র এখানে অ্যাড করা হয়েছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ কস্ট এবং তার কিছু সিম্পল প্রবলেম। এখন এই যে বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, যার মধ্যে ছিল ডেফিনিশন অফ ওভারহেড, অর্থাৎ ওভারহেড বা উপরিব্যয় কাকে বলে, তার ইম্পর্টেন্স, ক্লাসিফিকেশন অফ ওভারহেড, অনলি এলিমেন্ট বেসড, ফাংশন বেসড, বিহেভিয়ার বেসড, অর্থাৎ আরও কিছু বেসড থাকলেও শুধুমাত্র এই তিনটেই আমরা সিলেবাসে রেখেছি। এছাড়া এখানে থাকবে ডিস্টিংশন বিটুইন ওভারহেড অ্যান্ড প্রাইম কস্ট। নেক্সট পার্টে থাকবে ডিস্ট্রিবিউশন অফ কস্ট এবং ডিফারেন্ট ডিপার্টমেন্টস, অর্থাৎ এইটাই শুধুমাত্র আমরা ক্লাস 12-এর সেমিস্টার পদ্ধতিতে আমরা অ্যাড করেছি, অর্থাৎ আমাদের সিলেবাস কমিটি থেকে অ্যাড করা হয়েছে। এটা নতুন ইনক্লুড করা হয়েছে, এটা আগের সিলেবাসে ছিল না। এখানে তারা বেশ কিছু থিওরির সাথে সাথে কিছু প্রবলেমও করবে। থিওরির মধ্যে তারা শিখবে ডিস্ট্রিবিউশন অফ কস্ট এবং ডিফারেন্ট ডিপার্টমেন্টস, অর্থাৎ কোনো একটা ব্যয়কে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কি করে ভাগ করতে হয় বা শেয়ার করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্ট বলতে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, এই রকম কোনো একটা কস্টকে এই সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে কি করে শেয়ার করতে হবে বা অ্যালট করতে হবে। এছাড়া ডিস্টিংশন বিটুইন অ্যালোকেশন অ্যান্ড অ্যাপোর্শনমেন্ট, অর্থাৎ আমরা কখন অ্যালোকেশন বলছি, কখন অ্যাপোর্শনমেন্ট বলছি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, খুব ভালোভাবে তার এখান থেকে একটা কনসেপ্ট নিয়ে যাবে। এছাড়া বেসিস অফ প্রাইমারি ডিস্ট্রিবিউশন কমনলি ইউজড, অর্থাৎ কস্টের যে সার্ভিস ডিপার্টমেন্টে বা প্রোডাকশন ডিপার্টমেন্টে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কোন ভিত্তিতে করছি, সেই কিছু প্রাইমারি বা কমনলি কিছু টার্মিনোলজি এবং একেবারে সিম্পল প্রবলেম। কারণ এখানে আমরা ডিটেলস রাখিনি, কারণ এটা তারা পরবর্তীকালে গ্র্যাজুয়েশনে গিয়েই করবে, কিন্তু গ্র্যাজুয়েশনে করতে গেলে তাদের একটা প্রাইমারি বা বেসিক কিছু কনসেপ্ট থাকা অবশ্যই দরকার। সেইটাই আমরা চেষ্টা করেছি এইখানে অ্যাড করে দেওয়ার, যাতে প্রাথমিক একটা ধারণা পেয়েই তারা পরবর্তী কলেজে গিয়ে তারা নতুন করে না পড়ে একটা প্রাথমিক ধারণা আগে থেকে নিয়েই সেখানে যেতে পারে। তার মানে স্যার ক্লাস 12-এর সঙ্গে এই সাবজেক্টের সঙ্গে আমাদের সময়ের ভিত্তিতে একটা হায়ার স্টাডিজের একটা লিংক পেয়ে যাচ্ছে ওরা, এর সঙ্গে আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছি। এই হায়ার স্টাডিজের সঙ্গে একটা প্রাইমারি ধারণা আমাদের ক্লাস 12 থেকে নিয়ে গিয়ে ওরা যদি যারা হায়ার স্টাডিজে যাবে তাদের ক্ষেত্রে একটা লিংকটা প্রোভাইড করেছি আমরা। আচ্ছা, একটু এই ধরনের একটু এক্সাম্পলটা কেমন হতে পারে সিম্পল প্রবলেম? আচ্ছা, এইটা আমরা কাউন্সিল থেকে যে সেট 2 বই বেরিয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি, ফলে আপনারা প্রয়োজন ভিত্তিতে সেখানটাও দেখে নিতে পারেন। তার মানে এই চ্যাপ্টার থেকে এই যে নতুন যেটা ইনক্লুড করা হলো, এখান থেকে শুধুমাত্র প্রাইমারি ডিস্ট্রিবিউশনটাই শেখাতে হবে, তাই তো স্যার? একদমই। মানে অঙ্ক যেগুলো থাকবে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের উপরেই ওই সিম্পল একটা ধারণাটা ওরা পেয়ে যাবে, অর্থাৎ কস্টটাকে কিভাবে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের ভাগ করা হচ্ছে, শুধু সেইটুকুই তারা এখানে জানবে।
এর পরে আসি আমরা ট্যাক্সেশন পার্টটা, অর্থাৎ আমরা এখন আছি ফোর্থ সেমিস্টারের ট্যাক্সেশন পার্ট। অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কস্টিং পার্টে 20 মার্কস ছিল, এবার ট্যাক্সেশন পার্টে 20 মার্কস। 20 মার্কসের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ট্যাক্সেশনের থার্ড সেমিস্টারে হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে কাউন্সিল অ্যাপারেন্টলি 30 আওয়ার্স অ্যালট করে দিয়েছে, কিন্তু মার্কস 50। হাউস প্রপার্টির মার্কসটা 50। এই হাউস প্রপার্টির মধ্যে কি কি আছে? পুরনো সিলেবাসে যা ছিল নতুন সিলেবাসে একই আছে। চার্জেবিলিটি, এসেনশিয়াল কন্ডিশনস, প্রপার্টি ইনকাম exempt from tax on annual value। আর কি আছে? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, অ্যাডজাস্টমেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, interest on borrowings, borrowed capital under section 24B, excluding interest on pre-construction period। আর থাকছে কি? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ওয়ান সেলফ অকুপাইড হাউস। এই টোটালটা পুরনো সিলেবাসেও ছিল, নতুন সিলেবাসে এটাই রাখা হয়েছে 15 মার্কস। নতুন একটা জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখানে কাউন্সিল অ্যাপারেন্টলি 10 আওয়ার্স অ্যালট করেছে, এখানে মার্কস 55। মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, দ্যাট ইজ জিএসটি থেকে আমাদের 5 মার্কস এখানে অ্যালট করা হয়েছে। প্রত্যেকটা আজকে যারা যারা যোগদান করেছেন আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাগণকে বলছি যে এই জিএসটি আমাদের কমার্সের অন্য সাবজেক্টের মধ্যেও কিন্তু ইনক্লুড আছে। যেমন অ্যাকাউন্টসের মধ্যে আমাদের জিএসটি ইনক্লুড করা আছে, বিজনেস স্টাডিজের মধ্যেও ইনক্লুড করা আছে, আমাদের কস্টিং ট্যাক্সেশন পার্টের মধ্যেও গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইনক্লুড করা আছে। যারা ইকোনমিক্স পড়ছেন স্যার, আমার মনে হয় ইকোনমিক্সের মধ্যেও বোধহয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা ইনক্লুড করা আছে, তাই কি না? তার মানে আমাদের কমার্সের কোনো স্টুডেন্ট যদি কোনো ইকোনমিক্স সাবজেক্টেও পড়ে, তারা কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটাও পেয়ে যাচ্ছে। তার মানে দেখুন, এই চ্যাপ্টারটার উপর বেস করে অন্য অন্য কিছু সাবজেক্টের সুবিধাও কিন্তু আমাদের কমার্সের স্টুডেন্টরা কিন্তু পেয়ে যাচ্ছে। সেটাও কিন্তু, এটা কিন্তু নতুন কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তার মানে এখন আমি বুঝতেই পারছি যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা কতটা সময় উপযোগী, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কোর্স কারিকুলামের মধ্যে রাখতে হচ্ছে। কি পড়তে হবে আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জিএসটি, ইনডাইরেক্ট ট্যাক্স স্ট্রাকচার ডিউরিং pre-GST period, indirect tax structure after introduction of GST, objectives of GST, structure of GST, types of GST, salient features of GST। আর কি পড়তে হচ্ছে? benefits of GST for business and industry, central and state government GST, GST rules on goods and GST rules on সার্ভিসেস। এই গুডস অ্যান্ড সার্ভিসের জন্য একটা রুলস আলাদা, আর গুডসের জন্য রুলস আলাদা, সেটা কিন্তু আমাদের জানতে হবে। আর জিএসটিআইএন অ্যান্ড জিএসটিএন, এই দুটো জানতে হবে, তাদের পার্থক্যটাও জানতে হবে। এই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের এই যে মিনিমাম যে সিলেবাস মধ্যে ইনক্লুড করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নতুন ইনক্লুড করা হলো। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে একটু ভালো ধারণা স্টুডেন্টদেরকে দিয়ে দিতে হবে এই জিএসটি সম্পর্কে। যারা অ্যাকাউন্টসেরও সেই সুবিধাটা পেতে পারে, বিএসটিটি থেকে সেই সুবিধা পেতে পারে, ইকোনমিক্স থেকেও পেতে পারে, কস্টিং ট্যাক্সেশন থেকেও পেতে পারে, তাই কি না স্যার? একদমই তাই। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে যে কোশ্চেন প্যাটার্ন, তার মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। অর্থাৎ সেমিস্টার 2-তে যেভাবে কোশ্চেন মার্কস এবং কোশ্চেন প্যাটার্ন বলা হয়েছিল, ঠিক সেমিস্টার 4-এও একই পদ্ধতি বা একই জিনিস আমরা অনুসরণ করব। বিশেষ করে কস্টিং পার্টে মেথড অফ রেমুনারেশন পার্ট 2, যেখানে এসএকিউ 2 মার্কসে থাকবে একটা কোশ্চেন, 3 নম্বরের থাকবে একটা কোশ্চেন, এবং ডিওকিউ
5 মার্কসের থাকবে একটা কোশ্চেন। অর্থাৎ কস্টিংয়ের পোর্শনের ফার্স্ট ইউনিটের রেমুনারেশন চ্যাপ্টার থেকে আমরা 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন করব। এছাড়া আরেকটা যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, সেখানেও আমরা করব 2 নাম্বারের একটা কোশ্চেন, 3 নাম্বারের একটা কোশ্চেন এবং 5 নাম্বারের একটা কোশ্চেন, অর্থাৎ টোটাল 10 মার্কস। এই যে এসএকিউ বা ডিওকিউ বলা হলো, এর মধ্যে অবশ্যই কিছু অল্টারনেট থাকবে। এখন এটার টোটালটাই ডিপেন্ড করবে পেপার সেটার বা পেপার মডারেটরের ওপরে। ঠিক একই পদ্ধতিতে ট্যাক্সের পোর্শনেও ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেখান থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন এবং 3 নাম্বারের একটা কোশ্চেন, অর্থাৎ এসিকিউর 2 এবং 3 নাম্বারের হবে। এছাড়া 5 নাম্বারের 2টো কোশ্চেন থাকবে ডিওকিউর মতো। এখানে অবশ্যই আমরা কোনো প্রবলেম বা কোনো ম্যাথমেটিক্যাল পোর্শনের কোনো অঙ্ক, তার প্রবলেম বেসড প্রশ্ন দিতে পারবো। এছাড়া থাকবে নতুন যেটা অ্যাড করা হয়েছে অর্থাৎ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেখানে 2 নাম্বারের একটা কোশ্চেন, 3 নাম্বারের একটা কোশ্চেন, অর্থাৎ এসএকিউ প্যাটার্ন। কিন্তু অবশ্যই আমরা মনে রাখবো সেমিস্টার 2 এর মতো সেমিস্টার 4এও এই জিএসটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিওকিউ অর্থাৎ 5 নাম্বারের কোনো কোশ্চেনই থাকবে না। এই টোটাল 40 মার্কস। এখানেও আমার ছাত্রছাত্রীদের এসএকিউ থেকে 2 মার্কসের 4টে কোশ্চেন, 3 মার্কসের 4টে কোশ্চেন এবং ডিওকিউ 5 মার্কসের 4টে কোশ্চেন, অর্থাৎ টোটাল 12টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। এখানে আরেকটু বলে দিই, বিশেষভাবে কোশ্চেন করার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ টোটাল মার্কসের কিছুটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 50% মার্কস আমরা রাখবো বেসিক বা সাবজেক্ট নলেজ বেসড, অর্থাৎ ছাত্রছাত্রীরা সাবজেক্ট সম্পর্কে যে প্রাইমারি বা বেসিক কনসেপ্ট পেয়েছে তার উপর বেস করে 50% মার্কস, অর্থাৎ 50% মার্কসের কোশ্চেন আমরা দেব। 30% কোশ্চেন আমরা দেব মোর কমপ্লেক্স, অর্থাৎ সাবজেক্ট নলেজ তার সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশান বেসড, অর্থাৎ তারা যে নলেজটা পেয়েছে সেটাকে কতটা অ্যাপ্লাই করতে পারলো। আর বাকি 20% আমরা অবশ্যই দেব ফর দ্য আউটস্ট্যান্ডিং স্টুডেন্টদের জন্য, যেখানে তারা সাবজেক্ট নলেজ হয়েছে, অ্যাপ্লিকেশান বেসড হয়েছে, কিন্তু তারা তাদের দক্ষতাটা কতটা প্রয়োগ করতে পারলো, অর্থাৎ অ্যানালিটিক্যাল বা লজিক্যাল স্কিল বেসড কোশ্চেন। অর্থাৎ ক্রিম স্টুডেন্টদের জন্য আমরা 20 মার্কস অবশ্যই রাখবো। এই যে কোশ্চেন প্যাটার্নটা যেটা করলো, যে এই পার্সেন্টেজ যেটা বললেন স্যার, এটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রেও প্রযোজ্য, এসিকিউ অ্যান্ড ডিএকিউ এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তার মানে আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার যখনই আমাদের কোশ্চেন করতে হচ্ছে, তখনই কিন্তু আমাদের এই প্যাটার্নটা মেনটেন করে কোশ্চেন করলে আমরা স্টুডেন্টদের লেভেল অফ নলেজটা কিন্তু আমরা কিন্তু জানতে পারবো যে 50% কোশ্চেন ফর বেসিক, 30% কোশ্চেন মোর কমপ্লেক্স অ্যান্ড 20% কোশ্চেন কিন্তু ফর অ্যাচিভার্স। এই প্যাটার্নটা করলে আমরা স্টুডেন্টদের মেরিট বুঝতে পারবো, আমরা কোন কোন স্টুডেন্টরা কত ভালো রেজাল্ট করতে পারবে ইন ফিউচার সেটাও কিন্তু আগে থেকে বলতে পারবো, করতে পারবো। আর মার্কসের ওপর ভিত্তি করে যারা একটু পিছিয়ে পড়ছে তাদেরকেও আমরা কিন্তু গাইড করতে পারবো, আমরা যদি এইভাবে কোশ্চেনটা করতে পারি, তাই কি না স্যার? এবার প্রজেক্টের ক্ষেত্রে 20 মার্কস, এটা তো আগেই বলা হয়েছে, এবারও বলা হলো। তাহলে 11-এর একটা প্রজেক্ট করতে হবে, 12-এর ক্ষেত্রেও কিন্তু আর একটা প্রজেক্ট করতে হবে। 12-এর ক্ষেত্রের প্রজেক্টের কিছু নমুনা দেওয়া হলো, এখানে কিছু স্যাম্পেল দেওয়া হলো। এছাড়াও আরও অনেক টপিকের ওপরে করা যেতে পারে, কিন্তু যখনই আমরা টপিক সিলেক্ট করে দেবো স্টুডেন্টদের, সেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা যেন আমাদের
সিলেবাস ওরিয়েন্টেড হয়। 12 বেস প্রজেক্ট করলে যেন 12 বেস সিলেবাসের মধ্যে থেকে হয়, 11-এর প্রজেক্টটা যেন 11-এর সিলেবাসের মধ্যে থেকে হয়। সিলেবাসের বাইরে গিয়ে কিন্তু আমরা কোনো কোশ্চেন বা কোনো প্রজেক্টের রেসপন্সিবিলিটি যদি স্টুডেন্টদের ওপর চাপিয়ে দিই, তারা কিন্তু অনেকটা বিব্রত হবে বা করতে পারবে না, অসুবিধার মধ্যে পড়বে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে ওদের সিলেবাসের মধ্যে থেকে প্রজেক্টটাকে সিলেক্ট করা। আর প্রজেক্টের গাইডলাইন্স তো আগেই বলে দিয়েছি, 11-এর জন্য যেরকমভাবে প্রজেক্টের গাইড থাকবে 12-এর ক্ষেত্রেও ঠিক একই থাকবে, শুধু টপিকটা ওদের চেঞ্জ হয়ে যাবে। 12-এর সিলেবাসের ওপরে ওদের টপিক হবে, আর 11-এর প্রজেক্টটা 11-এর সিলেবাসের ওপরে হবে, এটা মনে রাখতে হবে। আপাতত আমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আলোচনা করলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম, অবগত করলাম, অনেক অসুবিধের কথাও জানিয়ে দিলাম, অনেক কিভাবে কোশ্চেন করতে হবে সেটাও জানিয়ে দিলাম, কোশ্চেন প্যাটার্নটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই কাজটা করতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিল আমাকে এবং প্রশান্তবাবুকে, এবং এই প্ল্যাটফর্ম থেকেই আপনাদেরকে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে যাতে আমাদের সমস্ত স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে পড়াশুনো করছে, তারা এই সাবজেক্টের ওপরে যেন একটা ভাস্ট নলেজ পায়, আমরা যেন ওদেরকে একটু কনভে করে আপগ্রেড করতে পারি। এরকম একটা প্ল্যাটফর্ম করার ফলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সমস্ত আধিকারিক যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আছেই। আর আপনারা যারা এখন উপস্থিত আছেন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে, যারা প্রথম থেকেই কথাগুলো শুনলেন, জানলেন, কতটা অবগত করতে পারলাম সেটা আপনারাই আপনাদের ফিডব্যাকের মাধ্যমে জানাবেন, যার উত্তর আমরা এখন দেব, সেটার জন্য আমরা একটু ওয়েট করছি। তাহলে এবারে আসা যাক ওপেন হাউস সেশনে এখন আসা যাক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলুন। সুমন সরকার, আপনি একটু আনমিউট করুন, আপনার ইলেকট্রনিক্স ডিভাইসটাকে একটু আনমিউট করুন, করলে আমি শুনতে পাবো আপনার কথাটা। সুমন সরকার। সুজিত মাইতি নেক্সট, আপনি একটু আনমিউট করে কোশ্চেনটা করুন। হ্যাঁ, সুজিত মাইতি আনমিউট করেছেন, আপনার প্রশ্নটা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার প্রথমে আপনার স্কুল এবং জেলার নামটা একটু বলবেন। হ্যাঁ, আমি পুরাস কানপুর নটবরপাল বিদ্যা মন্দির থেকে হাওড়া। বলুন কোশ্চেনটা বলুন। আগে যেমন আমরা হাউস প্রপার্টির ক্ষেত্রে 10 নম্বরের কোয়েশ্চেনে সেলফ অকুপাইড এবং লেট আউট একই সঙ্গে একটা বাড়ির মধ্যে, মানে একজন রেসিডেন্সের মধ্যে তার আন্ডারেই যেমন আমরা এসএসসির আন্ডারে দিতে পারতাম। এখন তো সর্বোচ্চ নাম্বার যেহেতু 5, সেক্ষেত্রে কি দুটো দেওয়া সম্ভব হবে? তো মনে হয় সম্ভব হবে না, হয় আইদার লেট আউট আর সেলফ অকুপাইড যে কোনো একটাকে দিতে হবে এরকম। হ্যাঁ, সেটা করলে সুবিধা হয়, কারণ আমরা যদি এখন তো যেহেতু 5 মার্কসের কোশ্চেন, হ্যাঁ, সেহেতু আপনি যদি একটা খুব বড় অঙ্ক দেন 5 মার্কসের জন্য, ওরা যে টাইমটা পাবে, একটা বড় অঙ্ক দিলে ওরা সেই টাইম ম্যানেজ করতে পারবে কি? আমারও তো মনে প্রশ্ন, তাই না? তাহলে কোশ্চেনটা এমন ভাবে করতে হবে যাতে ওরা সেই টাইমের মধ্যে সেই মার্কসের সঙ্গে অ্যালট করে করতে পারে। আমি খুব বড় অঙ্ক দিলাম যেটাতে আমার অনেকটা টাইম লাগবে, একটা অঙ্ক করতে যদি 20 মিনিট টাইম লেগে যায় স্টুডেন্টের, 5 মার্কসের কোশ্চেন করতে গিয়ে 20 মিনিট, সেটা স্টুডেন্টদের উপর অনেকটা বার্ডেন হয়ে যাবে, তাই কি না? সেই জন্য আমাকে চিন্তা করতে হবে যে কোশ্চেনটা এমন ভাবে করবো। আপনি আলাদা আলাদা দুটো অঙ্ক দিন, অর করে দিন, অল্টারনেট করে দিন, আইদার অর করে দিন, ওটা যে কোনো একটা অ্যান্সার করবে।
হ্যাঁ হ্যাঁ একটা লেটার আহ, থেকে দিন, একটা সেলফ অকুপাইড থেকে দিন, হ্যাঁ। দুটো কোশ্চেন হলো অথচ ওদের একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হলো, অর্থাৎ অর থাকছে। বা আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আলাদা আলাদা করে একটা একটা অঙ্ক দিন, সঙ্গে একটা থিওরি অল্টারনেট দিয়ে দিন, আবার বা আরেকটা অঙ্ক দিন, থিওরি অল্টারনেট করে দিন, তাহলে ওদের দুটোই করতে হলো। ওর যে অঙ্ক করবে করবে, যে থিওরি লিখবে লিখবে, হ্যাঁ হ্যাঁ তাই না? আহ, এটা তো অনেকটা হ্যাঁ সুবিধা হবে আমাদেরও, হ্যাঁ যেমন আমাদের কাউন্সিলের নিয়মটা মেনে করতে হলো, আবার আপনার কোশ্চেনটাও দেওয়া হলো। হ্যাঁ 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 আরেকটা বিষয় যেটা জানতে চাইছিলাম, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমাদের ট্যাক্স পোর্শনে, যেটা ইনকাম হুইচ ডু নট পার্ট অফ টোটাল ইনকাম, এই পোর্শনে হুম। সেখানে যে এখন আমাদের সেকশন গুলো দেয়া আছে 1034, 1035, 1038, হুম। তো এইগুলো তো অ্যাকচুয়ালি এখন আর এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স নেই ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 21-22। সেক্ষেত্রে 1034 and 1035 ট্যাক্সেবল, and 1st April 2018 এর পর থেকে 1038 ও ট্যাক্সেবল আন্ডার লং টার্ম ক্যাপিটাল গেইন। ক্ষেত্রে ওগুলো কি এখন ওই হুইচ ডু নট পার্ট অফ টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করে ওদেরকে না থেকে ওদেরকে কি আলাদাভাবে এটাকে সেভাবেই ডেসক্রিপটিভ করে ওটাকে এর বাইরে বলে সেই পোর্শনটা শেখানো ভালো হবে? না, এইবার আমি এই ব্যাপারে একটু কথা বলি স্যার। সেটা হচ্ছে, যে বইগুলো অ্যাভেলেবেল আছে কাউন্সিল থেকে, যে বইগুলো টিভি নাম্বারওয়ালা বই, যেগুলো অলরেডি রেকমেন্ডেশন আছে এবং ওপেন মার্কেটে আছে, সেগুলো কিন্তু এই সিলেবাসগুলোর ওপর বেস করে। সুতরাং আপনি যখনই আদার্স কিছু শেখাতে যাবেন, তখনই কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। এর থেকে বেটার এই রেকমেন্ডেড যে বইগুলো আছে কাউন্সিল থেকে, টিভি নাম্বারওয়ালা যে বইগুলো রেকমেন্ড করে দিয়েছে, আপনি সেই বইগুলো রেকমেন্ডেশন ধরে ধরেই করান, সেটাই অনেকটা বেটার হবে। তাহলে কি হবে, স্টুডেন্টদের মনের মধ্যে একটা জিনিসই থাকলো, পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে গিয়ে ওরা তখন নিজেদেরকে আপগ্রেড করে নেবে, চেঞ্জ করে নেবে। আসলে যেহেতু ওটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সেই জন্যই আসলে জিজ্ঞাসা সেটা করলাম। আমিও জানি, কিন্তু আমাদের পড়াতে গেলে যদি ওদের মনের মধ্যে কনফিউশন রেখে দিই, তাহলে তো মুশকিল। আমাদের ওদের মনের মধ্যে কনফিউশনটা দূর করে দিতে হবে। তোমাদের সিলেবাসে এটা আছে, তোমাদের সিলেবাসের ওরিয়েন্টেড বইগুলো এইগুলো আছে, তোমরা এই বইগুলোতে যা আছে তোমরা সেটাই করো। ওরা তো আর এখন ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কোথাও গিয়ে কাজ করতে যাচ্ছে না, ওরা এখন পড়াশোনার মধ্যে আছে, এডুকেশনাল নলেজ গেইন করছে। সেই এডুকেশনাল নলেজ গেইন করতে গিয়ে ওদের যে যে জিনিসগুলো আমাদেরকে ওদের কনভে করতে হবে, ওরা এখন শিশু বাচ্চা, প্রত্যেকেরই বয়স 18 বছর বা 18 বছরের কম, সেই জন্যে ওরা যাতে একটু ভালো করে শিখে যায়, পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে গিয়ে আমরা লিঙ্ক রেখে ওরা আমাদেরকে চেঞ্জ করতে করতে যাব আস্তে আস্তে। তাই তো হয় স্যার, তাই কি না? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। একদম। আর একটা বিষয় যেটা আমরা সেমিস্টার পড়েতে যে হেলথে রোয়ান ওই পোর্শনটায়, সেক্ষেত্রে আমরা দেখলাম ওখানে হেলথে আর রোয়ানটা আছে, সেক্ষেত্রে এটা দেখলাম মেনশন করা নেই যে হেলথে উইয়ার আর হেলথে 50% দুটোই, নাকি অনলি হেলথে 50% সিম্পল হেলথ? এটা সিম্পল হেলথে, অর্থাৎ আগেও আমাদের সিম্পল হেলথেই ছিল, সিম্পল ওয়ারে শুধুমাত্র থিওরি ছিল। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হেলথ উইয়ারটাকে আমরা শেখাবো না? শেখাবো না, কিন্তু সেখানে ওখানে একটা থিওরি পোর্শন আগেও ছিল 33 and 13%, জাস্ট থিওরিটাই জানবে, এছাড়া কিছু জাস্ট থিওরি। আচ্ছা, ওখানে কোনো চেঞ্জ করা হয়নি, ওখানে সিলেবাসে কোনো চেঞ্জ করা হয়নি। হ্যাঁ আর আগের মতো এই ক্ষেত্রে স্যার পুরনো সিলেবাসটা যা ছিল নতুন সিলেবাসে একই জিনিস রাখা হয়েছে, যার ফলে পুরনো সিলেবাসে যে অঙ্কটা দিত হেলথের ওপরে 50% রেটে, আমরা এখনো সেই অঙ্কই শেখাবো স্টুডেন্টদেরকে। সেক্ষেত্রে পুরোনো সিলেবাস যেমন হাউস প্রপার্টির ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট এক্সক্লুডিং ছিল, সেটা এক্সক্লুডিং এ থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি, একদমই তাই, একদমই তাই। আর একটা বিষয় যে ফার্স্ট সেমিস্টার আমরা কোশ্চেন করার সময়, সেক্ষেত্রে আগের দিন অ্যাকাউন্টস ক্লাসেও প্রোগ্রামে শেখানো বলা হচ্ছিল যে কোনো সাব হেডিং করা যাবে না, একটানা 1 থেকে 40 পর্যন্ত কোয়েশ্চেন এইভাবেই করতে হবে। কিন্তু যদি কোনো কোয়েশ্চেনের মানে সাব হেডিং আলাদাভাবে না করে, যে শূন্যস্থানের মধ্যে 5টা এরকম না করে, একটা উপরে যখন বিশেষ করে ম্যাচিং গুলো করাতে আমরা দিচ্ছি, কালাম ম্যাচিং বা রিঅ্যারেঞ্জ গুলো, সেক্ষেত্রে আমরা কি উপরে লিখতে পারি যে কোয়েশ্চেনটার উপরে যে এটি কালাম ম্যাচিং করো বা এটা রিঅ্যারেঞ্জ বা ক্রম অনুসারে সাজাও, এইভাবে কি আমরা কোশ্চেনের উপরে কোশ্চেন নাম্বারটা দিয়ে লিখে তার নিচে ওই কোশ্চেনটা দিতে পারি? সেক্ষেত্রে স্যার দেখুন, তাহলে সাব হেডিং হয়ে গেল,
কিন্তু সাব হেডিং দেওয়া মানে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে তার মধ্যেই আপনাকে পরপর কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিতে হবে, অর্থাৎ আপনি কিন্তু মিক্সচার করতে পারছেন না। এবারে যেহেতু 11-এর কোশ্চেনটা টোটালটাই আপনারাই করছেন, অর্থাৎ স্কুল করছে, সেক্ষেত্রে আপনাদের স্বাধীনতা রয়েছে, কিন্তু ক্লাস 12-এর কিন্তু এই স্বাধীনতা কিন্তু আর থাকছে না, কারণ কোশ্চেনটা কাউন্সিল সাপ্লাই করবে। এক্স্যাক্টলি, কারণ যে ধরনের যে 6-7 রকম 8 রকমের যে টাইপ বলা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, সেই টাইপটা স্টুডেন্টদেরকে আমি বলবো না। কথা ভালো করে বুঝবেন স্যার, আমি যে এই 6-7 রকমের যে টাইপ আমরা টিচার আমরা জানছি, আমরা জেনে কোশ্চেনটা করছি, স্টুডেন্টদেরকে আমরা শেখাবো, কিন্তু স্টুডেন্টরা কোশ্চেন থেকে বুঝতে পারবে না যে এটা কোশ্চেন থেকে বুঝবে, যেমন কালাম ম্যাচিং কোশ্চেন থেকে বুঝবে, কিন্তু এই হেডিংগুলো ওরা জানবে না। সেই জন্য বলছে যে 1 2 3 4 করে আপ টু 40 নাম্বার করেই কোশ্চেনটা করাটাই বেটার। আমরা কোশ্চেন করার সময় এই টাইপগুলো, এই 6-7 রকম 8 রকমের টাইপ মেনটেন করে করব কোশ্চেনটা, স্টুডেন্টদেরকে ওই হেডিং সাব হেডিং করবো না, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলো দেবো এরকম নয়। কোশ্চেনের মধ্যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ওরা বুঝে করবে, ওরা যা বুঝবে সেটাই করবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ অসংখ্য। নেক্সট। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনার জেলা এবং স্কুলের নামটা একটু বলুন। স্যার আমি চামড়াই হাই স্কুলের শিক্ষক স্যার, হাওড়া জেলা। হাওড়া জেলা। কোশ্চেনটা বলুন স্যার। খুবই ভালো লাগলো আপনাদের প্রেজেন্টেশন স্যার, এবং সাবজেক্ট সম্বন্ধে এবং সিলেবাস সম্বন্ধে খুবই বিস্তারিত ভাবে বুঝতে পেরেছি, এবং খুবই ভালোভাবে আপনি স্যার বুঝিয়েছেন বিষয়টা। স্যার আমার যে প্রশ্নটা হলো স্যার আমার প্রজেক্ট নিয়ে স্যার। বলুন। হ্যাঁ স্যার, স্যার আমরা যখন স্কুলে পড়াতাম 11-এর যে প্রজেক্টটা পড়ানো হতো, সেখানে আগে 20 মার্কস ছিল। 20 মার্কসের মধ্যে স্যার 10 মার্কসের আমরা কস্টিং আর 10 মার্কসের ট্যাক্সের প্রজেক্ট পড়াতাম, অর্থাৎ একই সাবজেক্টের দুখানা প্রজেক্ট করতে হতো, মার্কস ডিস্ট্রিবিউশন 10-10 করে। আর এখন স্যার আপনারা যেটা বললেন, এখানে যে সাব টপিকগুলো দেওয়া হলো, সেখানে অনলি ওয়ান টপিক ওকে চুজ করতে হবে। সেক্ষেত্রে কি শুধুমাত্র কস্টিং বা ট্যাক্সেশন যে কোনো একটা করলেই হবে, নাকি আমাদের সেভাবে 10 যেভাবে করতাম সেভাবে করতে হবে? যে কোনো একটা প্রজেক্ট করবে, যে স্টুডেন্ট যে পার্টটা পছন্দ করবে। ধরুন কোনো স্টুডেন্ট ট্যাক্সের পার্টটা পছন্দ করতে পারে, সে ট্যাক্সের উপরে প্রজেক্ট করবে। কোনো স্টুডেন্ট কস্টিং পার্ট পছন্দ করতে পারে, সে কস্টিং এর উপরে প্রজেক্ট করবে। ওরকম কোনো একটা স্টুডেন্টকে কস্টিং এর পার্টটাও প্রজেক্ট করতে হবে, ট্যাক্সের পার্টটাও প্রজেক্ট করতে হবে, তার মানে তাকে দুটো প্রজেক্ট করতে হবে না, সেটা কিন্তু কাউন্সিল বলছে না। কাউন্সিল বলছে একটা প্রজেক্ট করতে হবে ফর ক্লাস 11, একটা প্রজেক্ট করতে হবে ফর ক্লাস 12। স্টুডেন্ট সে ট্যাক্সের উপরেও করতে পারে, কস্টিং এর উপরেও করতে পারে, সেটা স্টুডেন্টদের অপশন। আমরা ওদেরকে গাইড করে দেবো শুধু। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলুন বলুন। স্যার আমাদের বলছিলেন শেষে যখন আমাদের সেমিস্টার 4 নিয়ে উনি বলছিলেন, ওখানে একটা কোয়েশ্চেন প্যাটার্ন উনি বলছিলেন, যেখানে উনি বললেন যে আমাদের এসএকিউ যে 2 মার্কস 3 মার্কস আর ডেসক্রিপটিভ আনসারিং কোয়েশ্চেন যেটা আছে 5 মার্কস, টোটাল 14টা কোয়েশ্চেন করতে হবে। 12টা 14টা না 12টা কোশ্চেন। হ্যাঁ স্যার 12টা। ওখানে স্যার কোনো স্লাইডস দেখতে পাইনি, মানে যদি ওটা স্যার আরেকবার বলতে দিতেন ভালো হতো স্যার। ওই স্লাইডটা হ্যাঁ, এই যে পুরোটা রেকর্ডিং আপনারা আপনাদের ওয়েব পোর্টালে পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ কাউন্সিলের ওয়েবসাইটে এই আছে, ফেসবুকেও এটা আছে। কাউন্সিলের যে ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে, ওখানে আপনি ডিটেইলসটা পেয়ে যাবেন, পুরো রেকর্ডটাই পাবেন, পুরো রেকর্ড, কোশ্চেন প্যাটার্নটা পুরোটাই পেয়ে যাবেন। ক্লাস 12 এর ক্ষেত্রে পুরোটাই থেকে যাবে। একটু বললেন যে আমাদের যে সেট 2 আছে ওটা আমরা পেয়েছি, কাউন্সিল থেকে যে বইটা বেরিয়েছে সেখানেও পেয়ে যাবেন। হ্যাঁ ওইটাই হচ্ছে আসল জিনিস, ওখান থেকেই পেয়ে যাবেন। ওকে স্বরূপ বাবু বলুন। স্যার নমস্কার। আপনার জেলা? নমস্কার। নমস্কার, আমি পাতলাবাড়ি হাই স্কুল মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। বলুন স্যার। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে।
একটা হচ্ছে কস্টিং এবং ট্যাক্সেশনের যে 20 নম্বর করে অ্যালোটেড আছে, সেখানে যে 8টা টাইপের কোয়েশ্চেন আছে সেটা কি কস্টিং এর জন্য 8টা এবং ট্যাক্সেশনের জন্য 8টা, ওই 20-20তে আমি ভাগ করে দেব? হ্যাঁ দিতে পারেন, আচ্ছা, দিতে পারেন, নাও দিতে পারেন। ওটা 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 টোটাল 40 মার্কসের মধ্যে ওই রকম টাইপগুলো, এটা আপনাদের স্বাধীনতার উপরে নির্ভর করছে। আমাদের টোটাল 40টা কোশ্চেন করতে হবে, 20টা কোশ্চেন কস্টিং থেকে, 20টা কোশ্চেন ট্যাক্স থেকে। এবার এই যে টাইপ এমসিকিউ এর যে টাইপগুলো বললাম, এটা আপনি আপনার মতন করে এইগুলো স্বাধীনতা আপনাদেরই আছে, আপনারা সেইভাবে করে দেবেন। ঠিক আছে স্যার। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু ক্যালকুলেটর নট অ্যালাউড, রাইট, তাহলে সেক্ষেত্রে যে প্রবলেম গুলো আমরা ওদেরকে দেব, সেক্ষেত্রে কি আমরা মানে যে ফিগার গুলো, নিউমেরিক্যাল ফিগার গুলো, এগুলো রাউন্ডেড ফিগারে দেওয়ার চেষ্টা করব? অবশ্যই স্যার, অবশ্যই এইটা খেয়াল রেখে, এবং জিরো দিয়ে যাতে হয়, যাতে ক্যালকুলেশন খুব ইজিলি, মেন্টাল ক্যালকুলেশন। ঠিক আছে, আমরা দেখবো যে আমাদের ছেলে মেয়েরাই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে, ফলে আমরা চেষ্টা করব তাদের মতো করে ওই স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে আমরা কিন্তু কোশ্চেনটা করতে যাব, যে আমরা ওই জায়গায় হলে কতটুকু করতে পারতাম সেটা ভেবেই কিন্তু আমরা করব, কারণ আমাদের ছেলে মেয়েরাই পরীক্ষা দিতে যাচ্ছে। আমাদের স্টুডেন্ট লেভেলটা ভেবে নেব, আমরা একদম স্টুডেন্ট হয়ে যাব, হয়ে গিয়ে আমরা তো ওদেরকে সেইভাবে গাইড করব, কোশ্চেনও সেইভাবে করব স্যার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কার্তিক ধারা, হ্যাঁ বলুন স্যার, আপনার জেলা এবং স্কুলের নামটা একটু বলবেন স্যার। হ্যালো স্যার, আমি কার্তিক ধারা বলছি, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। ওকে, থ্যাংক ইউ, বলুন স্যার কোশ্চেনটা। স্যার বলছিলাম যে একটু আগে একজন স্যার প্রশ্ন করলো, ওই প্রশ্নটাই আমার করার ছিল, কিন্তু একটু আরেকটু জানা আছে যে ধরুন প্রজেক্ট দেওয়া হয়েছে 4টে টপিকের, ঠিক আছে, যেটা ধরুন বোর্ডে ডিক্লেয়ার অলরেডি করে দিয়েছে, মানে নেটেতে রয়েছে। তো এইখানে যেটা অ্যাকাউন্টস ক্লাসে বলা হয়েছিল যে একটা স্টুডেন্ট 4টে টপিকের মধ্যে একটাতেই প্রজেক্ট করবে, সেখানে আপনি গাইড করে দেবেন। এবার আমার বক্তব্য হচ্ছে, ধরুন আমি একটা টপিক ওদেরকে বলে দিলাম যে এই টপিকটার উপরই তোমরা করবে, বা আমি সেটা নিয়ে তাদের গাইড করে দিলাম। এবার কোন স্টুডেন্ট যদি বললো যে আমি স্যার এই টপিকটা করতে চাইছি না, অন্য টপিকের উপর করতে চাইছি, তাহলে কি তাদের সে সেটা করতে পারবে? পারবে, সেটা যেন সিলেবাসের মধ্যে হয় স্যার, সেটা যেন সিলেবাসের মধ্যে হয়। মানে আপনি ক্লাস 11 এর যে সিলেবাস রয়েছে, সেই ছাত্র বা ছাত্রীটা যেন ক্লাস 11 যে সিলেবাস সেটা ফলো করেই যেন প্রজেক্টটা করে। তবে খেয়াল রাখবেন, যদি দেখা যাচ্ছে 10টা ছেলে মেয়ে 10টা 10 রকম প্রজেক্ট করছে, তাহলে আপনারই কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে একই রকম রাখলে আপনারও কাজটা করতে কিন্তু সুবিধা হবে। তা নাহলে 10টা ছেলে মেয়েকে 10 রকম গাইড করতে গেলে আপনার কিন্তু প্রবলেম হবে, আমার যেটা মনে হয়। এবার বাকিটুকু আপনি যদি কন্ট্রোল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আরেকজন আমার স্টুডেন্ট একটা প্রশ্ন করেছিল, যেটা বলছিল যে স্যার এই যে ফার্স্ট সেমিস্টারে ওরা পরীক্ষা দিল, 4টে ধরুন সাবজেক্ট আছে, একটা মানে পরীক্ষা দেবে, তো 4টে অপশনাল, 4টে সাবজেক্ট থাকে, একটা অপশনাল থাকে। তো বলেছিল যে ফার্স্ট সেমিস্টারে যদি কারো আটকে যায়, সেটা সেকেন্ড সেমিস্টার দিতে পারবে। তাহলে এইখানে যে এই অপশনের ব্যাপারটা, মানে কোনটা থাকছে না থাকছে, এটা কি এখনই ক্যালকুলেশন হবে না পরে এই যে কি ব্যাপারটা বোঝা যাবে? কোশ্চেনটা আরেকবার বলুন তো, একটু শুনি। মানে ধরুন যে একজন আমার স্টুডেন্ট বলছে স্যার যে আমার তো বেস্ট অফ 40, এই 40-80-র মধ্যে আপনাকে 24 পেতে হবে। এবার 24 যদি সে না পায়, তার মানে সে ফেল করলো, তাই তো, সেই সাবজেক্টে। এই কথা বলছেন তো? সেই সাবজেক্টে, তাই তো, আপনি এই কথাটা বলছেন তো? একদম একদম। সে যদি সাবজেক্টে ফেল করে, তাতে সাবজেক্টে এই আর কোন সাবজেক্টে সে পাস করছে, যে সাবজেক্টে ফেল করে যাচ্ছে সেটা ওর 4th সাবজেক্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে পুরনো নিয়মেই সেটা চলছে। সে তো সাপ্লিমেন্টারি দিয়ে দিচ্ছে সেমিস্টার 2 তে গিয়ে, এবং এইটা টোটালটাই দেখবেন ওয়েবসাইট, কাউন্সিলের যে ওয়েবসাইটে, সেখানে রুলস এন্ড রেগুলেশন বলে দেওয়া আছে। কাউন্সিলের ওয়েবসাইটে যেমন রুলস রেগুলেশন বলা আছে, কোন সেমিস্টারে ফেল করলে কোন সেমিস্টারে দিতে পারবে, ওখানে বলে দেওয়া আছে। আপনি ওটা একটু ফলো করবেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর এই নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না, কারণ একটা স্টুডেন্ট সে 40 হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 40 সেকেন্ড সেমিস্টার, টোটাল 80 পরীক্ষা দিচ্ছে। 80-র মধ্যে মিনিমাম 24 পেতে হবে।
আর প্রজেক্টের জন্য আউট অফ 20 সে মিনিমাম 6 পেতে হবে, তাহলে সে 30 পেলে পাস। এবার 30 মানে এবার যদি সে 24 এর রিটেন এক্সামে যদি 24 এর কম পেয়ে যায় তাহলেই তো সে ফেল করে গেল, তার মানে সেটা 4th পেপার হয়ে যাবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ওকে, নেক্সট বিপ্লব ব্যানার্জি। বিপ্লব ব্যানার্জি, একটু আনমিউট করুন আপনার ইলেকট্রনিক্স ডিভাইসটা। হ্যাঁ বলুন। নমস্কার স্যার, হ্যাঁ আমি হুগলি শ্রীরামপুর থেকে, শ্রীরামপুর হাই স্কুল থেকে বলছি। আচ্ছা বলুন কোশ্চেনটা। স্যার ওই আমার প্রশ্নটা প্রথম যিনি করেছেন, আমার ওই প্রশ্নটা ছিলই আর কি, ওই 1033 1034 এই যে ব্যাপারগুলো অফ হয়ে গেছে, ডিডাকশন গুলো এখন, যেমন ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এগুলো ট্যাক্সেবল হয়ে গেছে। তা আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ারে অঙ্ক করাচ্ছি বা বলছি জিনিসগুলো, সেইগুলো আমরা পুরনো নিয়মটা বলাটা কি ঠিক হবে? হ্যাঁ, কাউন্সিলের নিয়মে, কাউন্সিলের বইগুলোতে রয়েছে তো, আপনি সেইভাবেই পড়াবেন। হ্যাঁ বইতে অবশ্যই মানছি তো, বইগুলো রয়েছে, কিন্তু বইগুলো তো এই ট্যাক্সের এই নিয়মগুলো চেঞ্জ করলে ইয়ে হতো না নাকি? আমি বুঝতে পারছি না। দেখুন, যেহেতু আপনার আমি সব বক্তব্যটা শুনে নিয়েছি, আপনি যা বলেছেন সমস্ত, সুতরাং ইয়ে করা যাবে, কিন্তু আমি বলছি আমরা কি ঠিকটা বলে নিয়ে তারপর বলবো যে কাউন্সিল অনুযায়ী যা আছে সেটা চলবে? হ্যাঁ সেটাই করবেন। কারণ এমন অনেক স্টুডেন্টদের বাবারা আছে, যাদের ফাদার আছে, তারা এসে জিজ্ঞেস করে যে কি করে স্কুল থেকে এরকম ব্যাপার বলা হচ্ছে না। যেহেতু ট্যাক্স প্রতি বছরই আপডেট হচ্ছে, আপনি তাদেরকে সঠিক তথ্যটা পৌঁছাবেন। তা না হলে আমি ওইটাই বলতে চাইছি, তা না হলে দু জায়গায় আমি সঠিকটা বলছি, টপিকস একটা অথচ অ্যান্সার হয়ে যাচ্ছে দু জায়গায় দু রকম, সেটা তো হতে পারে না। ফলে অ্যান্সার একটাই হবে, যেটা কারেক্ট অ্যান্সার। কারণ প্রতি বছরই আপনি জানেন বাজেটে ট্যাক্সের কিছু না কিছু চেঞ্জেস আসে। একদম একদম, যে সমস্ত চেঞ্জেস ওই অ্যাসেসমেন্টে ইয়ারের জন্য প্রযোজ্য হবে বা অ্যাপ্লিকেবল হবে, সেটাই আমি বলবো। বলতেই পারেন, হ্যাঁ সেটা তো অবশ্যই বলবে। কিন্তু কাউন্সিলের যে বইগুলোতে আছে, ওরা যেভাবে শিখছে, ওরা তো প্রথম ট্যাক্স শিখছে, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, ওরা তো প্রথম ট্যাক্স শিখছে, সেই জন্য ইনফরমেশন জাস্ট ওদের দেওয়া। হ্যাঁ স্যার, সেই ইনফরমেশনটা যদি আমি রং দিয়ে ফেলি, না ইনফরমেশনটা তো কাউন্সিল, আপনি ইনফরমেশন কারেন্ট যেটা সিনারিওতে চলছে, কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড যখন পড়াবেন, কাউন্সিলের যে যেমন ভাবে আছে তেমন ভাবে বলে দেবেন যে এই নিয়মেই, কিন্তু কাউন্সিলের নিয়মেই চলবে। কারণ দেখবেন স্যার দেখবেন বইগুলো, স্যার আমরা বাধ্য কাউন্সিলের নিয়মই করতে বাধ্য, কিন্তু তার সাথে সাথে দেখবেন বইগুলো প্রতি বছরই যখন আপডেট হচ্ছে, আপডেট ভার্সনের সাথে সাথে ওই যে জায়গায় চেঞ্জেস আসে, ওরা বইগুলোতে চেঞ্জেস করে দেয়, আপডেট করে দেবে। ফলে সেই চেঞ্জেস গুলো আমি ছাত্রছাত্রীদের আমাদের বলে দিতেই হবে, কিছু করার নেই, কারণ আমাদেরও ছাত্রছাত্রীদের সঠিক তথ্য পৌঁছে দেওয়াটা আমাদের কাছে দায়িত্ব আমাদের। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট কালকেই আমি স্কুলের বই পেলাম, রবীন্দ্র লাইব্রেরিতে টিভি নাম্বারওয়ালা বই নয়, না ভদ্র সত্য দিশারি পাবলিকেশন একমাত্র টিভি নাম্বার পেয়েছে। কোন পাবলিকেশন আমি জানি না, কিন্তু আপনারা ফলো করবেন টিভি নাম্বারওয়ালা বইগুলোকে। না আমি ফলো করি, দিশারি পাবলিকেশন টিভি নাম্বার ওপরে মারা আছে, আমি সেই থেকেই করি, আমি এগুলোই করি, কিন্তু বই তো নানাবিধ আসেই, একটু চেক করতে হয়। যাই হোক স্যার, আপনার থেকে আমি ডিটেলস জেনে গেছি, ধন্যবাদ আপনাকে এই ব্যাপারটা জেনে দিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, এই ক্যালকুলেটরটা আমাদের সেমিনার, আর আমি বালি শিক্ষা নিকেতন কোঅর্ডিনেশন বালি হাওড়া থেকে বলছি। বালি হাওড়া, বলুন স্যার। বলছি স্যার, ছাত্ররা মানে অন্য যে কোশ্চেনের প্যাটার্ন আছে, যেমন শূন্যস্থান পূরণ বা এমসিকিউ টিক মার, ওগুলোতে ওরা ফ্যামিলিয়ার আছে, কিন্তু ওদের কেস স্টাডিতে তারপরে অ্যাবজারশন রিভিউ খুব সমস্যা হচ্ছে, মানে ওইগুলোকে না ওরা কোপ আপ করতে পারছে না। যদি যখন বোঝাচ্ছি ওদের স্যার, এটা তো বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে ওইগুলোকে ওরা ঠিক কিভাবে, যেমন এত বড় একটা জিনিসকে মার্কস 1 নম্বর মার্কস দিয়ে দেওয়া হচ্ছে, ওই টাইমে ওরা অর্ধেক সময় ওদিকে চলে যাচ্ছে আর কি। ওই জন্য ওটাকে ওদের কিভাবে, মানে ওটাকে ওদের কোপ আপ করাবো কিভাবে, ওদের মানে কম সময়ের মধ্যে করবো, এটা মানে আমরা কি বুঝতে পারছি না। নতুন সিলেবাস তো, হ্যাঁ স্যার এটা জানি, নতুন সিলেবাস, একটু তো আমাদের অ্যাডাপ্ট করতে একটু সময় তো লাগবেই, কিন্তু ওটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের হ্যাবিচুয়েটেড করে নিতে হবে। কারণ আপনি দেখুন, যদি আমি সেমিস্টার 1-এ এইটা তাদের সাথে সরগরম না করিয়ে দিতে পারি, সেমিস্টার 3-তে মানে তারা কিন্তু ক্লাস 12-এ ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই থাকবে। ফলে এখনই যদি আমি হাল ছেড়ে দিই যে তারা বুঝতে পারছে না, তাহলে আমি অ্যাসারশন রিজনিং বা কেস স্টাডি না করে আমি একদম সিম্পল এমসিকিউ দেব না, ওগুলো তো দিতে হবে, পরীক্ষা দিতেই হবে, ওগুলো করাতে হবে। আর আরেকটা জিনিস, হ্যাঁ বলছি যে ওই যে অপশন গুলো চারটে থাকছে, এরপরে যদি আমরা এমনি ক্রস ম্যাচিং এ 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন ওরা মেলাতে গিয়ে, মানে ধরুন
10টা যদি করায় বা 5টা যদি করায়, বেশিরভাগ ওরা ভুল করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাই আমি বলছিলাম, এমনি আমার এমনি ওপিনিয়ন ছিল, যদি এই অপশন গুলো 4টে না দিয়ে যদি আমরা কমিয়ে দিই, 2টো 3টে দিয়ে করে দিই, আর অপশন বিকল্পগুলো যদি ছোট করে দিই, তাহলে কি অসুবিধা হবে? তাহলে কি স্যার ম্যাচ করবে? আপনি 4টে অপশন না দিয়ে 4টে আপনি মানে পারমুটেশন কম্বিনেশন করবেন কি করে? 3টে অপশন না বলছি না, আপনি বা ধরুন 3টে অপশন দিয়ে আপনি 3টে পারমুটেশন কম্বিনেশন করাতে পারবেন? না বলছি স্টুডেন্ট গুলো চারখানা অপশন পাচ্ছে না। মেজরিটি আমরা দেখছি যে স্টুডেন্ট ঠিক অপশনটা চুজ করতে পারছে না। নতুন আমরা প্র্যাকটিস করেই নিচ্ছি। সেটা হয়তো প্রাইমারি লেভেলে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি 4টে অপশন না দেন, তাহলে 4টে আপনি কিন্তু ওর অল্টারনেট অ্যানসার দিতে পারবেন না। 3টে দিলে আপনি 3টে বেশি অপশন দিতে গেলে আপনার হয় অল অফ দিস, নান অফ দিস, এই ধরনের কিছু একটা আনতে হবে, যেটা আপনার একেবারে সুইটেবল হবে না। ফলে 4টে অপশন না দিলে 4টে বিকল্প অ্যানসারও আপনি দিতে পারবেন না, মানে আমার মনে হয়েছে তাই। আমরা চাইছি এই জন্য প্রাইমারি স্টেজে হয়তো ওদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু দেখবেন আস্তে আস্তে ওদের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, যার উপর বেস করে ওরা কিন্তু সেমিস্টার 3-তে গিয়ে সুবিধাটা পাবে। এখন যদি না করে, সেমিস্টার 3-তে তো কাউন্সিলের থেকে প্রশ্ন হবে, তখন অবশ্যই আশা করা যায় এই ধরনের কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে ওরা যদি এখন থেকে হ্যাবিচুয়েটেড না হয়ে যায়, তাহলে ওখানে তারা কোশ্চেনটা সঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য আমরা চেষ্টা করবো। আমি চেষ্টা করছি যে কোশ্চেন যখন করবো তখন মনে এইগুলো একটু ছোট দিতে, যাতে কম প্রেসাইজলি দিতে, বেশি এলাবোরেট দিতে। প্রথমে আপনি সেটাই করুন, সিম্পল ওয়েতে করুন, তারপর আরেকটু হার্ড করুন, এইভাবে আস্তে আস্তে আরেকটু হার্ড করে দেবো পরে। কারণ প্রথমে যদি একটু খুব বড় দিদি পড়তে পড়তে সময় চলে যাবে। ওই জন্য আমি ওদের একটা প্যাটার্ন করে দিয়েছি, যে প্রথমে বলেছি তোরা এমসিকিউ করে নিবি, তারপরে তুই ইন দ্য ব্ল্যাঙ্কস করে, যেগুলো সোজাগুলো করে নিবি, কেস স্টাডি গুলো, তারপরে এইগুলো মানে কেস স্টাডি, তারপরে আপনার অ্যাজাম্পশন রিজনিং, তারপরে রিয়ারেঞ্জিং, এগুলো বলেছি পেছন দিকে করতে। কারণ আমি চাই অন্তত এইগুলো ছেড়ে দিয়ে ওইগুলো অন্তত 80% বা 70% ঠিক করে দিই, ওগুলো ওরা ঠিক করবে। অবশ্যই তাই, অবশ্যই। ওই জন্য বলছি এইগুলোতে আমরা চেষ্টা করছি, এবার যতটা করা যায় স্টুডেন্ট ততটা নিতে পারবে। আমাদের কাজই তো চেষ্টা করে তাদেরকে সাফল্যমণ্ডিত করা। এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন স্যার, কোর কনসেপ্ট কোনো একটা বিষয় ভিত্তিক ধারণা, সেই কনসেপ্টটা যেন কোর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়া যায়। আপনি ধরুন 2-3টে কোশ্চেন নিয়ে ধরবেন, একটা কোশ্চেন যখন ধরলেন, তার কোর কনসেপ্টটা কি, তার উপর বেস করে কিন্তু এই অ্যানসারগুলো করাটা অনেক সহজ হবে বলে মানে চ্যাপ্টারে সাবজেক্টিভ চ্যাপ্টারে সাবজেক্টটার বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, তার নাহলে সে করতে পারবে না। সেইটা থাকলেই এই অ্যানসারগুলো করতে কিন্তু সুবিধা হবে। আপনি যে বলছেন যে স্টুডেন্টদের একটুখানি অসুবিধা হচ্ছে, এই অসুবিধাটা হলো স্টুডেন্টদেরকে আমাদেরকে ধরিয়ে দিতে হবে কোর কনসেপ্টটুকু, যে কোন অ্যাঙ্গেলটা থেকে আমি ধরবো, মানে কোর কনসেপ্টটা, মানে এর মিনিংটা, ডেফিনেশনটা, ধারণাটা কি, তার বৈশিষ্ট্য কি, বা তার সুবিধাগুলো কি কি, বা তার ক্যারেক্টারগুলো কি কি, এইগুলো যদি আমি না জানি, তাহলে ওই অ্যান্সারগুলো করতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। আর স্যার এই কারণেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এমসিকিউ পদ্ধতিতে চালু করেছে, কারণ কোর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কখনোই তার ওভারঅল সাবজেক্টের উপর না, এই কনসেপ্ট তো দিস কনসেপ্ট ইজ ভেরি কমেন্ডেবল, বিকজ এগুলো ইউপিএসসি ডব্লিউবিসি এক্সাম গুলোতে এইভাবেই দেয়, এইভাবে কোশ্চেন প্যাটার্ন পায়। সেই জন্যই আমাদের পশ্চিম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ধরনের স্টেপ নিয়েছে। হ্যাঁ, এটা খুব কমেন্ডেবল স্টেপ, আর তো মানে এটা ওদের ফিউচারে সব কম্পিটিটিভ এক্সাম। আনমিউট করুন। নেক্সট ধরুন সোমা সরকার। আচ্ছা, সমীর সাইগাল, বলুন। নমস্কার স্যার। বলুন। নমস্কার স্যার, আমি স্যার শ্রী দিগম্বর জৈন কলকাতা থেকে সাইগাল স্যার বলছিলাম। বলুন। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যালারি চ্যাপ্টার থেকে, যেটা আমাদের কাউন্সিল যেটা সিলেবাস ডিজাইন করেছে, যেটা আগেও ছিল সেটা এখনো আছে, আর এর মধ্যে স্যার কিছুটা টপিক এইরকম পরীক্ষাতে আসে, যেটা পিছনে বিগত যত পরীক্ষা হয়েছে তার মধ্যে এসেছে, যে এরকম অনেকটা টপিকের মধ্যে থাকে যেটা সিলেবাসে থাকে না কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, বলছি যেরকম এখন দেখুন সিলেবাসে এরকম আইটেম লেখা আছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, তার সঙ্গেই আমরা বাচ্চাদেরকে পড়াই চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স বলে। এটা পিছনে পাস যত ইয়ারের পরীক্ষাতে কোশ্চেন এর থেকে এসেছে।
তারপরে কমিশন টপিকটা এর মধ্যে নেই, কিন্তু যেহেতু আমরা লিস্ট আউট করি যখন, মানে সেকশন 15 যখন পড়াই, তার সঙ্গে আমরা কমিশনটাও বোঝাই, তাদেরকে পার্ট টাইম স্যালারি সব কিছু বেসিস যখন পড়াই, তো ওইসবটাকে দিই। তার সঙ্গে আমরা সার্ভিস অ্যালাউন্স বলেও পড়াই, যেহেতু পরীক্ষাতে এসেছে আমরা ওটাও পড়াই। হ্যাঁ, আর স্যার আরো একটা কথা বলে দিই, ডিডাকশন যে রকম আছে, তো আমাদের সিলেবাসে লেখা আছে শুধু প্রফেশনাল ট্যাক্স বলে, স্ট্যান্ডার্ড ডিডাকশনও আমাদেরকে করাতে হয়, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ডিডাকশনটাও করাতে তো হবে, কেন কি যখন আমরা ইনকাম। হ্যালো স্যার, বলুন। গডওয়ে অ্যাকসেন্ট হাই স্কুল থেকে বলছি, ছাদিমতলা, চাকদা। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, কি ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন যেটা বলা হয়েছে, তো এটার মধ্যে একটু স্যার যদি একটু মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন কিভাবে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনটা করা যাবে। হ্যাঁ, ধরুন ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এই যে করা আছে না, এর তো আপনি ডায়াগ্রাম করতে পারেন কস্টিং এর। ওকে স্যার, মানে টেবিল ফর্মে যেটা হবে সেটা জাস্ট ডায়াগ্রাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে, আপনি ফিক্সড কস্টটার একটা ছবিটা দিয়ে দিলেন। এবার আপনি অনেকগুলো, ধরুন একটা ফিক্সড কস্ট মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। এইবার প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে আপনি ছবিটা শুধু দিলেন। হুইচ নেচার অফ কস্ট, কোশ্চেনটা হলো হুইচ নেচার অফ কস্ট, আপনি 4টে অপশন দিলেন, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, 4টে অপশনের মধ্যে ফিক্সড কস্ট। এই তো ডায়াগ্রাম বেসড। আমি যেটা, যদিও এটা স্যাম্পল কোশ্চেনের মধ্যে আমি দেইনি, কিন্তু কোশ্চেনটা তো এরকমই, আপনি যেহেতু কোশ্চেনটা করলেন আমি বলে দিলাম ডায়াগ্রাম বেসটা কেমন হবে। ওকে স্যার, বুঝতে পারলেন তো ডায়াগ্রাম বেসটা? ওকে, নেক্সট। তাই তো ডায়াগ্রাম বেসটা তো ওটাই তো। বল নাম শক্তি মণ্ডল। গুড আফটারনুন স্যার, আমি বিদ্যাভারতী গার্লস হাই স্কুল থেকে বলছি, নিমালিপুর, কলকাতা। থ্যাংক ইউ, বলুন। আচ্ছা, আমার যে কোশ্চেনটা ছিল, ওদের থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে তো এমসিকিউ বেসড কোশ্চেন, সেখানে কি রাফ পেজেস প্রোভাইড করা হবে? না। তাহলে যে ছোট ছোট যে সামস গুলো থাকবে সেগুলো ওরা করবে কোথায়? মেন্টাল ক্যালকুলেশন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ওরা যে এমসিকিউ এর ওরকম স্ট্রিট করবে, ওটা পেন্সিলে করা বেটার না পেনে করা বেটার? পেনে করবে। পেনে করবে। ওখানে ড্রাফট করতে হবে ওএমআর শীট, ওএমআর শীটেই করবে, ফলে ড্রাফট করতে হবে যেমন আমরা কম্পিটিটিভ এক্সামে করি। রাইট। ওকে। আচ্ছা, আরেকটা এই সংক্রান্ত কাউন্সিলের ওয়েবসাইটে দেখবে সব দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওটা একটু ফলো করবেন, টাইম টু টাইম সব দেওয়া হচ্ছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, পাসিং মার্কসটা কি 12+12, মানে ফার্স্ট সেমিস্টারে 12 পেতে হবে, সেকেন্ড সেমিস্টারে 12 পেতে হবে, নাকি ইন টোটাল 24? আউট অফ 80 24। তাহলে কেউ যদি সেকেন্ড সেমিস্টারে ফেল করে ফার্স্ট সেমিস্টারে পাস করে যায়, তাহলে তাকে পাস কনসিডার করা হবে তো? এই সংক্রান্ত সমস্ত বিষয় আমি কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন, একটু কাউন্সিল ওয়েবসাইটটা ফলো করবেন। যদি কোনো কনফিউশন থাকে কাউন্সিল নিশ্চয়ই কোরিয়ান্ডাম দিয়ে সেখানে উল্লেখ করে দেবে, আপনি একটু ওটা ফলো করুন। কাউন্সিলের ওয়েবসাইটটাই হলো বেস্ট গাইডলাইনস। ওকে স্যার, ঠিক আছে। নেক্সট। আমি তো থ্যাংক ইউ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সমস্ত আধিকারিক যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই কাজে সহযোগিতা করেছেন। এবং আমরা দুজন, আমি ডক্টর রাজেশ দাস এবং আমার সাথে আছেন প্রশান্ত মোদক স্যার, যতটা পারলাম আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম বা উপকৃত করলাম, বা কাউন্সিলের যে কাজটা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে করতে দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বটা পালন করলাম। এবং আমরা পুনরায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের সাথে কিছুটা আলোচনা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য তারা অসংখ্য ধন্যবাদ তাদের প্রাপ্য। অবভিয়াসলি, একদম নমস্কার।